আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes. ওকে, সো আমরা শুরু করি আমাদের সিলেবাস দিয়ে, যে আসলে আমাদের সিলেবাসে এবার কি কি আছে, আমরা আসলে কি কি পড়তে যাচ্ছি আমাদের ফার্মারের জন্য। আচ্ছা, স্ক্রিন তো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, এটা কি আমারই দেখা যাচ্ছে নাকি সবারই? জি স্যার, ঘোলা ঘোলা। স্ক্রিন খোলা আসতেছে? বলতে নেটওয়ার্ক ইস্যুর কারণে মেবি স্যার। নেটওয়ার্ক ইস্যু। ওকে, ঠিকঠাক আছে স্যার এখন। এখন ঠিক আছে নাকি স্টিল প্রবলেম হচ্ছে? আগের থেকে বেটার স্যার, কিন্তু এখন একটু আর কি ওকে, সো আমাদের যত ম্যাটেরিয়াল আছে সবকিছুই বিএলসি তে দেওয়া আছে, আই গেস। বিএলসি থেকে যদি আপনারা প্রিপারেশন নেন, সব কিছু বিএলসি পেয়ে যাবেন। বিএলসি কিছু প্রবলেম আই গেস আপনারা ফেস করেছেন, আমি দেখেছি, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো, প্লাস আমাদের সিলেবাস নিয়ে কথা বলবো। এইবার আমাদের সিলেবাসে আছে মনোলিথিক আর্কিটেকচার, দেন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, আর্কিটেকচার ইভ্যালুয়েশন, architectural trade-off analysis method, solid principle, and understanding the software quality attributes. ঠিক আছে, সো এই কয়েকটা টপিক, খুবই হাতে গোনা অল্প কয়েকটা টপিক, আমরা বেশি টপিক পড়িনি। হাতে গোনা অল্প কয়েকটা টপিকই থাকতেছে আমাদের ফাইনালে, যার মধ্যে এটিএমটা একটু বড়, আর বাকি যে টপিকগুলো আছে আপনারা যদি দেখেন আসলে এত বেশি কিছু নাই, আপনার বুঝতে বা হচ্ছে ওই জিনিসটা পড়তে এত সময় আপনার লাগবে না। ঠিক আছে, জাস্ট যেহেতু আপনারা অলরেডি ক্লাস করেছেন, সো এটা জাস্ট রিভিশন দিলে আই গেস হয়ে যাবে আপনাদের। আমরা মনোলিথিক থেকে পড়বো, মনোলিথিক আসলে কি সেই বিষয়টা পড়বো, যে মনোলিথিক আর্কিটেকচার কিভাবে কাজ করে, এর আসলে কিছু সুবিধা আছে। এমন না যে মনোলিথিক আর্কিটেকচার খারাপ, এই এই জগতে সবাই এখন মাইক্রো সার্ভিসে শিফট হইছে, এমন আসলে কোনো বিষয় না। মনোলিথিক স্টিল এক্সিস্ট করতেছে, অ্যান্ড ওয়েব মার্কেটের ধরেন হচ্ছে মোর দেন 60-70% যেই বিষয়গুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে সেগুলো সব মনোলিথিকই হয়ে আছে। ঠিক আছে, মাইক্রো সার্ভিসে যায়নি। মাইক্রো সার্ভিসে আসলে কেন শিফট হচ্ছি, তার বিহাইন্ড দ্য রিজন একটা বড় কিছু আছে, যে আমরা যখন সিস্টেমটা খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যখন খুব বড় হয়ে যাচ্ছে, তখন আমরা মাইক্রো সার্ভিসকে সিলেক্ট করতেছি। ওকে, সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমাদের মাইক্রো সার্ভিসের কোথায় কোথায় অ্যাডভান্টেজেস আছে সেগুলো অবশ্যই বুঝতে হবে আপনার, ডিসঅ্যাডভান্টেজ কোথায় কোথায় আছে এগুলো জানতে হবে। দেন লোড ব্যালেন্সিং সম্পর্কে পড়বেন, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট টপিক। লোড ব্যালেন্সিং কেন দরকার হচ্ছে, কেন লোড ব্যালেন্সিং করতেছি, আসলে লোড ব্যালেন্সিং জিনিসটা কি। ঠিক আছে, এখন আসো কিছু মনোলিথিকের এক্সাম্পল দেখতে পারো, আমাদের স্লাইড আছে, স্লাইড দেখে নিবেন। স্লাইড কি পড়ানোর দরকার আছে এখন নতুন করে? আই গেস মনোলিথিকে কারো কোনো প্রবলেম নেই। স্যার, লোড ব্যালেন্সিং এর নিয়ে একটু কথা বললে ভালো হতো। সো হচ্ছে আপনারা স্লাইডই সব পেয়ে যাবেন। লোড ব্যালেন্সিং এর বেসিক্যালি মেইন কাজ যেটা হইলো লোড ব্যালেন্সিং এর, সেটা হচ্ছে যে ইনকামিং ট্রাফিকটা আছে সেই ট্রাফিকটাকে মাল্টিপল সার্ভারের ভিতরে ডাইভার্ট করে দাও। ওকে, সো অনেক কিছু বলে ফেলছি আই গেস। ইনকামিং যে ট্রাফিকটা আসে, ধরো যখন 100 মানুষের ট্রাফিক থেকে হঠাৎ করে ট্রাফিক বেড়ে গেছে, ঠিক আছে, 1000 ট্রাফিক হওয়া শুরু হয়েছে বা 1000 মানুষ ইউজ করছে, যদি এখন আপনার যে সার্ভারটা আছে
সেই সার্ভারটা একসাথে 1000 মানুষ ইউজ করা শুরু করে, সেটা স্লো হইতে পারে। এখন তার সলিউশনে আমরা হয়তো বা হরাইজন্টাল স্কেলিং করতে পারি, মাল্টিপল সার্ভার অ্যাড করতে পারি। এই মাল্টিপল সার্ভার গুলোকে এখন ম্যানেজ করে, ধরো দুইটা সার্ভার ইউজ করছি, এখন কোন ক্লায়েন্টের রিকোয়েস্টটা কোন সার্ভারে যাচ্ছে এইটা আসলে কে কন্ট্রোল করবে এখন, ঠিক আছে? সো এই বিষয়টাই মেইনলি কন্ট্রোল করে আমাদের লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সারের কাজ হলো প্রথম ট্রাফিক আসতেছে, সে ডিসাইড করবে এই লোকের রিকোয়েস্টটা, সে ধরো রিকোয়েস্ট করতেছে ফর একটা প্রোডাক্ট অর্ডার করতেছে, ঠিক আছে? এখন প্রোডাক্ট অর্ডার ফ্রন্ট এন্ডে আছে, ফ্রন্ট এন্ডে সে মোবাইল থেকে অর্ডারটা করছে, সেইটা ব্যাক এন্ডে যাবে। এখন ব্যাক এন্ডটা হচ্ছে মাল্টিপল সার্ভারের ভিতরে আছে। এখন আমার লোড ব্যালেন্সার ডিসাইড করবে কোন সার্ভারের কাছে সে যাবে, ঠিক আছে? এখন ধরো হচ্ছে এই সার্ভারটা ফর সাম রিজন ঢাকায় আছে, আর এই সার্ভারটা ধরো ইন্ডিয়াতে আছে বা হচ্ছে নেপালে আছে, যে কোনো একটা কান্ট্রিতে আছে। এখন 24-এর গণ আন্দোলনে ফর সাম রিজন ঢাকাতে ইন্টারনেট বন্ধ, ঠিক আছে? তো এখন আমার লোড ব্যালেন্সার ডিসাইড করতে পারবে যে ওকে, যেহেতু আমার এই সার্ভারটা, ঢাকার সার্ভারটা বন্ধ, সে রেসপন্স করতেছে না, সে ওই নেপালের সার্ভারে তোমার রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিচ্ছে। সো পাশাপাশি সে অনেকগুলো কাজ করতেছে, সে আমাদের ট্রাফিকটাও রিডিউস করতেছে, প্লাস আমাদের যে অ্যাভেলেবিলিটি আমরা এনশিওর করতে চাচ্ছি আমাদের সিস্টেমের, সেই অ্যাভেলেবিলিটিটাকেও এনশিওর করতেছে। এবং অ্যাট দ্য সেম টাইম সিস্টেমটাকে ডিফারেন্ট স্কেলে নিয়ে যেতে, যে 100 মানুষ ইউজ করতেছে তার জন্য একটা সার্ভার অ্যাড করছিলাম আমরা, হঠাৎ করে 200 মানুষ হয়েছে, আমরা চাইলে এখন আরেকটা সার্ভার অ্যাড করে লোড ব্যালেন্সারের সাথে কানেক্ট করে দিতে পারতেছি। সো এইভাবে লোড ব্যালেন্সার ওই 3টা 4টা যতগুলি সার্ভার আসুক, এদের ভিতরে ট্রাফিকটাকে সমান ডিস্ট্রিবিউশন করে দেয়। এখন এর ভিতরে কিছু অ্যালগরিদম থাকে, ঠিক আছে? অ্যালগরিদমের ভিতরে ফেমাস কিছু অ্যালগরিদম নিয়ে আমরা কথা বলছি ক্লাসে, যে রাউন্ড রবিন, ওয়েটেড রাউন্ড রবিন, হ্যাশিং, আইপি হ্যাশিং, এগুলো করে সে তোমার হচ্ছে এই লোডগুলোকে ব্যালেন্স করতে পারে। এরকম ধরো আরো অনেক অ্যালগরিদম আছে, বা তুমি চাইলে তোমার কাস্টম অ্যালগরিদম করতে পারো। সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি লোড ব্যালেন্সিং এই কাজ করে থাকে। তুমি যখন ক্লাউডে যাবা, ক্লাউডে গেলেও তোমার লোড ব্যালেন্সিং থাকে, সেইখানে হয়তোবা তাদের প্লাগইন হিসাবে তুমি ওই লোড ব্যালেন্সিং গুলোকে ব্যবহার করতেছো। আর যদি হচ্ছে ক্লাউড ছাড়া করো, তাহলে Nginx বা বিভিন্ন টুল আছে যেগুলো ইউজ করে, এই যে Nginx, প্রক্সি, AWS এর ELB আছে, এরা হচ্ছে লোড ব্যালেন্সিং টুল হিসাবে কাজ করে, ঠিক আছে? এই ছিল আমাদের লোড ব্যালেন্সিং। আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নিবেন। মনোলিথিক আর্কিটেকচারের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ধরো লং টাইম কমিটমেন্ট টু আ সার্টেন টেকনোলজিক্যাল স্ট্যাক, ঠিক আছে? এটা নিয়ে আমরা কথা বলছিলাম। এটা কি কেউ কি বলতে পারবেন আসলে এই প্রবলেমটা কি? কেউ বলতে পারবেন না যে লং টাইম কমিটমেন্ট টু আ টেকনোলজিক্যাল স্ট্যাক ইন মনোলিথিক আর্কিটেকচার, এই বিষয়টা আসলে কি? হুম, কোনো রেসপন্স নাই, তাহলে বাদ দিলাম, এটা আর বলার দরকার নেই। তাহলে আপনারা সবাই পারেন, এই জন্য কোনো রেসপন্স নাই। স্যার এটা কয়ে দিলাম স্যার, পারি না। বুঝি নেই। স্যার পারি না এটা, স্যার বুঝলে গেছি। ভুলে গেছেন? তো হচ্ছে টেকনোলজিক্যাল স্ট্যাক কি মনে আছে বেদন? জি স্যার, কি বলো তো? আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এগুলো। নট মোর লাইক দ্যাট। টেকনোলজিক্যাল স্ট্যাক ইজ লাইক হচ্ছে আপনি একটা সফটওয়্যার মান বানাইতে স্যার হইলে, হ্যাঁ মানস্ট্যাক, মান হ্যাঁ মানস্ট্যাক ইজ এ গুড এক্সাম্পল। আপনার যে কোনো একটা সফটওয়্যার বানাইতে হইলে আসলে ধরো মাল্টিপল টুল লাগে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস, এদের বিভিন্ন টুলের, সবাই কিন্তু একটা সফটওয়্যারে রান হচ্ছে না বা একটা টুলে রান হচ্ছে না। বিভিন্ন এই যে টেকনোলজিক্যাল যে টুলগুলো আছে, এই টুলগুলোকে এখন টুলের বিভিন্ন চয়েস আছে। হ্যাঁ, এখন এই চয়েস গুলোকে পপুলারিটির উপরে চয়েস হইতে পারে বা ইউজিবিলিটির উপরে চয়েস হইতে পারে, সো এগুলোকে বিভিন্ন স্ট্যাকে সাজানো হয় ডিপেন্ডিং অন দোজ পার্সোনাল চয়েস অর ইউজিবিলিটি চয়েস হইতে পারে, ঠিক আছে? তো স্যার এই এবার বুঝতে পারছি। এই বিষয়, যেমন মানস্ট্যাক ইজ বেস্ট ফর ধরো হচ্ছে সুইফট ওয়ার্কিং বা ছোট প্রোডাক্ট প্রজেক্টের জন্য তুমি কাজ করতেছো।
আবার যারা হচ্ছে লেগেসি প্রোগ্রামিং এ খুব বেশি পছন্দ যাদের, তারা ল্যাম্প ইউজ করতে পারে, লারাভেল অ্যান্ড পিএইচপি। ঠিক আছে, রুবি অন রেল যারা পারফরমেন্সকে বেশি চিন্তা করতেছে পারফরমেন্স নিয়ে, তারা রুবি অন রেল নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, তো এই বিষয় থাকতে পারে। আবার ধরো হচ্ছে মার্ন স্ট্যাক আছে, মিন স্ট্যাকও আছে। মিন স্ট্যাক আর মার্ন স্ট্যাকের ভিতরে ডিফারেন্সটা কি? ফ্রন্ট এন্ডের ডিফারেন্স, ফ্রন্ট এন্ড টেকনোলজিটা একটু ডিফারেন্ট। এখন কেউ কেউ ভিউকে খুব পছন্দ করে, ঠিক আছে, আবার কেউ যে লেটেস্ট অ্যান্ড ফিটেস্ট রিয়েক্টকে অনেকে পছন্দ করে। ঠিক আছে, সো এই যে মানুষের পার্সোনাল চয়েস, এগুলোর উপরে ডিপেন্ড করে আসলে আমাদের টেকনোলজিক্যাল স্ট্যাক গুলো হয়। এখন প্রবলেমটা কোথায় সেটা বলতেছে, যে রিকোয়ার্ড আ লং টাইম কমিটমেন্ট টু আ টেকনোলজিক্যাল স্ট্যাক। যে কোনো একটা টেকনোলজিক্যাল স্ট্যাক, মার্ন বলেন, মিন বলেন, ল্যাম্প বলেন, বা জ্যাঙ্গো বলেন, আপনি যাকে ইউজ করতেছেন, মার্ন মনোলিথিকে আপনি যখন একটা স্ট্যাকের সিস্টেমটা বানায় ফেলছেন, পরবর্তীতে এই সিস্টেমটা থেকে বের হওয়া বা ওই টেকনোলজি থেকে বের হওয়া ডিফিকাল্ট। ঠিক আছে, যেমন ধরো ফেসবুক তার শুরু লগ্নে তার পুরো অ্যাপ্লিকেশনটা সে পিএইচপি তে লঞ্চ করছে। ঠিক আছে, পিএইচপি দিয়ে বানাইছে তার ফুল অ্যাপ্লিকেশনটা। এখন যদিও সে ইয়াতে আছে, মাইক্রো সার্ভিসে আছে। সো একটা সার্টেন টাইম আসছে যখন তার এই লং টাইম কমিটমেন্ট থেকে বের হয়ে মাল্টিপল টেকনোলজির ভিতরে বা ইয়াতে যেতে হয়েছে, মাইক্রো সার্ভিসে যেতে হয়েছে, তাই না? সো কি প্রবলেম হয় যখন আমরা হচ্ছে মনোলিথিকে একটা সার্টেন টেকনোলজি ইউজ করি, একে চেঞ্জ করা ইজি না। ঠিক আছে, লাইক আপনি মনোলিথিকে চাইলেই ল্যাম্প স্ট্যাক বা মার্ন স্ট্যাক দুইটাকে মার্জ করতে পারবেন না। বা হচ্ছে হঠাৎ করে আপনি মনে হচ্ছে যে আমি পিএইচপি ইউজ করতাম, এখন জাভাস্ক্রিপ্টে শিফট হব, নোড জেএস এ শিফট হব, সেটা সহজ না। সহজ না বলতে পুরো করা যাবে, যাবে না যে তা না, কিন্তু আপনার ফুল সিস্টেমটা রিবিল্ড করতে হবে। একটা সফটওয়্যার বানানোর যে খরচ ছিল, সেম খরচ আরেকবার হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা বলতেছি লং টাইম কমিটমেন্ট থাকতে হবে যে স্ট্যাক আপনি চুজ করতেছেন, বিকজ ইটস নট ইজিলি চেঞ্জেবল। ঠিক আছে, এইটা ছিল আমাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসঅ্যাডভান্টেজ। আরো আছে ডিসঅ্যাডভান্টেজ গুলো, আপনারা দেখে নেবেন, ক্লাসে পড়ছি আমরা। স্কেলিং ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, এখন এই জায়গায় এসে আপনারা সবাই একটা গদবাঁধা কথা লেখেন যে স্কেলিং ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, তাই না? স্কেলিং জি স্যার। ডিফিকাল্ট না? এখন কেন ডিফিকাল্ট? ধরো মনোলিথিকে কিন্তু খুব ইজিলি স্কেল করা যায়। হরাইজন্টাল স্কেল বলো, খুব ইজিলি করতেছো, বা তুমি ভার্টিক্যাল স্কেলিং বলো, সেটাও খুব ইজিলি করতে পারতেছো। হরাইজন্টাল স্কেলিং আমরা কি করতেছি, নতুন আরেকটা নেই তো, ওকে, হরাইজন্টাল স্কেলে তুমি কি করতেছো, এখানে নতুন একটা জাস্ট মেশিন বসায় দিচ্ছ এন্ড তাকে তুমি তোমার লোড ব্যালেন্সারের সাথে কানেক্ট করে দিচ্ছ, তো স্কেলিং হয়ে গেছে আমাদের। সিমিলারলি ধরো আরেকটা সার্ভার বসাইলাম, অ্যাড করে দিলাম। এখন স্কেলিং তো হচ্ছে, খুব ভালো স্কেলিং হচ্ছে, তাহলে স্কেলিং এর প্রবলেমটা কোথায়? আমি কেন বলতেছি স্কেলিং ইজ ডিফিকাল্ট ইন মনোলিথিক আর্কিটেকচার, যেখানে আমরা দেখতেছি ওকে আমি তো খুব ইজিলি সুইফটলি নতুন একটা সার্ভার অ্যাড করতে পারতেছি থ্রু আ লোড ব্যালেন্সার টু আওয়ার সিস্টেম, অ্যান্ড সে যখনই ট্রাফিক আসতেছে ট্রাফিকটাকেও খুব ভালোভাবে ডাইভার্ট করে দিচ্ছে। স্যার হোল সিস্টেমে একটা বলে এমন হতে পারে মনোলিথিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা সিস্টেমের মধ্যে একটা, আর মাইক্রো সার্ভিসে আলাদা আলাদা সার্ভিস ভাগ করা। সো এইখানে আসলে স্কেলিংটা কোথায় হচ্ছে, প্রবলেমটা কোথায় ক্রিয়েট হচ্ছে? এখন আমি পুরো সফটওয়্যারটাকে, দ্যাট মিনস অ্যাপ ওয়ান, ধরো এটা ফুল অ্যাপটা এখানে আছে, ফুল অ্যাপটা এখানেও আছে, ফুল অ্যাপ্লিকেশনটা এখানেও আছে। ধরো আমার সিস্টেম যদি দারাজ হয়ে থাকে, তাহলে আমি 4 জায়গায় ধরো দারাজটাকে রাখছি, দারাজের পুরো অ্যাপ্লিকেশনটাকে, ফুল যে ডেটাবেজ আছে, ফুল যত অ্যাপ্লিকেশন আছে, যত কমান্ড আছে, কোড আছে, সবকিছুকে আমি এরকম 4টা সার্ভারে রাখছি। এখন প্রবলেম কোথায় হচ্ছে,
যখন আমি বড় একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতেছি, সে অবশ্যই রিসোর্স ইউজ করতেছে, সে অবশ্যই প্রসেসর গুলো ইউজ করতেছে, লাইক ইউর প্রসেসর কোর গুলো ইউজ করতেছে, সে র্যাম কিছু খায় ফেলতেছে, রোম কিছু খায় ফেলতেছে। সো বিল্ট ইন ভাবে আমি যখনই আমার একটা নতুন সার্ভার এনেও সেই সার্ভারে আমার পুরো সিস্টেমটাকে ডিপ্লয় করতেছি বা ইনস্টল করতেছি, সে শুরু থেকেই অনেকখানি জায়গা নিয়ে রাখতেছে আমার সিস্টেমে, তাই না? অনেক রিসোর্স ইউজ হইতেছে। তারপরে ধরো কেউ যদি কোনো কিছু একটা রিকোয়েস্ট করতেছে, সে আমার টোটাল সিস্টেমের ভিতরে দিতেছে, ঠিক আছে? যার ফলে আম, তার যে ইউজেস, যে ধরো একটা পার্সন ধরো রেড ওয়ান যদি দারাজকে ইউজ করতো, সেখানে দারাজের 1 KB খাওয়া মানে জায়গা নেওয়ার স্পেস নেওয়ার কথা ছিল, বাট যেহেতু পুরো সিস্টেম সফটওয়্যারটা রান হচ্ছে, সফটওয়্যার প্রসেস রান হচ্ছে, সেই জন্য সে 1 MB থেকে 2 MB জায়গা খায় বসে আছে, ঠিক আছে, তার প্রসেসগুলো র্যামের মধ্যে। সো যার কারণে প্রসেসের টাইমও বেশি লাগতেছে, দ্যাটস দ্য প্রবলেম। সো আমরা সিস্টেমটাকে স্কেল করতে পারতেছি, নট লাইক দ্যাট আমরা স্কেল করতে পারতেছি না, আমরা স্কেল করতে পারতেছি, বাট ওই একটা সার্টেন মোমেন্টে এসে, এই জায়গায় সার্টেন জায়গায় এসে আমরা সার্ভার অ্যাড করতে পারতেছি, বাট ফার্দার আমরা কি স্কেল করতে পারতেছি না। দ্যাট মিনস কম রিসোর্স ইউজ করে সেম কাজটা তার কাছ থেকে আমরা আনতে পারতেছি না। আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে ধরো অর্ডার প্রসেসিং ছিল, অর্ডার ছিল, তারপরে ছিল পেমেন্ট প্রসেসিং, ছিল, তো এরকম ধরো অনেকগুলো আরো ছিল না? So এদেরকে আলাদা করতে পারতেছি না আমরা, কারণ হচ্ছে আমার সিস্টেমটার মধ্যে সবাই সব সময় সব ফাংশন ইউজ করে না। কেউ শুধু পেমেন্ট ফাংশন ইউজ করার জন্য আমার সফটওয়্যারে ঢুকে, কেউ শুধু অর্ডারের জন্য ঢুকে, কেউ হয়তো বা শুধু ব্রাউজিং করতে ঢুকে। সো এই জায়গায় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, একটা ভয়েড ক্রিয়েট হয়েছে আমার মনোলিথিক আর্কিটেকচারে। নট লাইক দ্যাট আমরা স্কেল করতে পারতেছিলাম না, আমরা স্কেল করতে পারতেছি, বাট কমপ্লেক্সিটি এমন একটা লেভেলে আমাদেরকে নিয়ে আসছে যে আমাদের ট্রাফিক, ধরো আমাদের মানুষ, এই যে লোকগুলো আমাদের সফটওয়্যারটা ইউজ করতেছে, ক্লায়েন্টগুলো, তারা অনেক বেড়ে গেছে। আমাদের বিজনেস খুব ভালো পারফর্ম করতেছে, তারা ধরো 1 লাখ থেকে হঠাৎ করে 10 লাখ হয়ে গেছে, ঠিক আছে? এখন ওই রকম সিনারিওতে আমি এখন 100, ধরো 50টা সার্ভার অলরেডি রান করতেছি, আমি এখন আরো 50টা অ্যাড করতে পারবো না, এত ধরো টু মাচ কস্টলি হয়ে যাচ্ছে। তখন তখন আমরা দেখতেছি ফার্দার এটাকে আরো ভালো রিইউজ কিভাবে করা যায় বা আরো স্কেল কিভাবে করা যায় উইথ লিটল মেনটেনেন্স ফিজিবিলিটির সাথে। তখন আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি যে আমাদের মাইক্রো সার্ভিস কিভাবে এই প্রবলেমটা সলভ করতেছে, ঠিক আছে? সো মনোলিথিক এই জায়গায় তার ডিফিকাল্টিটা ফেস করে যে ফার্দার সে সিস্টেমটাকে স্কেল করতে পারে না। সো এইখান থেকে এসে আপনারা মনোলিথিকের বিষয়গুলো তো পড়বেন, বিশেষ করে পড়বেন হচ্ছে সে তার কি কি অ্যাডভান্টেজেস গুলো আছে। পড়ার তেমন কিছু নেই, অলরেডি আমরা ক্লাসে পড়াইছি, তাও একবার চোখ বুলে যেতে পারো যে সিম্পল টু ডেভেলপ ওয়েন দ্য সিস্টেম ইজ মোটামুটি ধরো স্মল টু মিডিয়াম লেভেল সিস্টেম, নট লাইক গুগল। কারণ গুগলের মতো সিস্টেম হলে সেই ধরো মাইক্রো সার্ভিস লাগতেছে, কারণ গুগলের মতো কয়টা সিস্টেম আছে এত বড় কাজ করতেছে, তাই না? অনেক কম সফটওয়্যার আছে, অনেক কম সিস্টেম আছে। ধরো উবারও একটা সময় মাইক্রো সার্ভিসে ছিল, যখন তার ক্লায়েন্ট তার হচ্ছে ফেমাস সে হয়ে গেছে, তখন সে শিফট হয়েছে পরবর্তী বিষয়ে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সিম্পল টু ডিপ্লয়, হ্যাঁ ডিপ্লয় করতে সিম্পল, আনটিল আনলেস ইউ আর ক্রসিং দ্যাট লাইন, একটা ক্রসিং, ওই লাইনটা ক্রস করতেছেন যেখানে আপনার সিস্টেমটাকে ডিপ্লয় করা ডিফিকাল্ট হয়ে যেতেছে, ঠিক আছে? আনটিল আনলেস দ্য সিস্টেম ডিপ্লয়মেন্ট ইজ ইজি। আপনি যদি এখন 100টা সার্ভার মেনটেন করা শুরু করেন, তখন আমার সিস্টেম ডিপ্লয় করা ডিফিকাল্ট হয়ে যেতেছে প্রত্যেকবার, ঠিক আছে? দেন সিম্পল টু স্কেল আনটিল আনলেস আপনার অনেক বেশি সার্ভার ইউজ করতেছেন আপনি, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখবেন। লোড ব্যালেন্সার কি, ডান 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 ডান। দেন আমাদের ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবেন, ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানে লিস্ট করা আছে। এরপর আসো এখান থেকে তো দেখলাম মোটামুটি আমাদের কেন কোথায় কি প্রবলেম হচ্ছে, প্লাস এখন আসেন আপনারা পড়বেন হচ্ছে মাইক্রো সার্ভিস। মাইক্রো সার্ভিসে কি পড়বেন, যে মাইক্রো সার্ভিস আসলে জিনিসটা কি, এটা তো অলরেডি আই থিঙ্ক যারা ক্লাস করেছেন তারা জানেন, আমরা প্রেজেন্টেশনও নিয়েছি মাইক্রো সার্ভিসের উপরে।
মনোলিথিক আর মাইক্রো সার্ভিসের ভিতরে কানেকশনটা করতে হবে আপনাকে, যে হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট দ্য মনোলিথিক ক্যান নট সলভ। ঠিক আছে, মনোলিথিক কোন প্রবলেম গুলো বা কোন জায়গায় গিয়ে মনোলিথিকের শেষ হয়ে যাচ্ছে, এন্ড ওইখান থেকে আমার মাইক্রো সার্ভিস সিস্টেমটাকে হয়তো আরো এক্সট্রা স্কেলেবল করতে পারতেছে, আরো বেশি সিস্টেমটাকে ফ্লেক্সিবল করতে পারতেছে, অ্যাভেলেবিলিটি আরো বেশি এনশিওর করতে পারতেছে। সো এই জায়গাগুলো আপনার জানা থাকতে হবে। সো স্লাইডে দেওয়া আছে, আমাদের স্লাইডে মোটামুটি এগুলো কানেক্ট করা আছে, দেখে নেবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো মাইক্রো সার্ভিসেরও তো অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, একটা লার্জার সিস্টেম, তার কোনো টুল নাই, আপনি যে টুলে ইউজ করেন লাইক যে আইডিই গুলো ইউজ করেন, সেখানে আপনি মাইক্রো সার্ভিসকে ডিজাইন করতে পারবেন না। আপনাকে এক্সট্রা হ্যাসেল নিতে হচ্ছে, এক্সট্রা মানুষ নিতে হচ্ছে যে গেটওয়ে বা এপিআই মেনটেন করবে, যেখানে আমাদের মনোলিথিকে এপিআই নিয়ে এত ঝামেলা ছিল না, গেটওয়ের কোনো ঝামেলাই ছিল না, সব তো এক জায়গায় থাকে। ঠিক আছে, সো একটা কমপ্লেক্স নেটওয়ার্ক মেনটেন করতে হইতাছে, কমপ্লেক্স নেটওয়ার্ক মেনটেন করতে যে আবার কমপ্লেক্স সার্ভার মেনটেন করতে গিয়ে আপনার নতুন নতুন কিউবারনেটিস শিখতে হচ্ছে, আপনাকে হয়তো আবার রেডিট শিখতে হচ্ছে, রেডিট এমকিউ শিখতে হচ্ছে, আপনাকে টুল জানতে হচ্ছে হচ্ছে আমাদের কাফকা শিখতে হচ্ছে ফর মেসেজ ব্রোকার আর্কিটেকচারে আমরা পড়েছিলাম যেটা। ঠিক আছে, সো এই যে এখন এই বিষয়গুলো নতুন কমপ্লেক্সিটি ক্রিয়েট করতেছে। ঠিক আছে, যে প্রত্যেকটা সিস্টেম ধরো একটা ডিস্ট্রিবিউটেড মেসেজ দ্যাট ক্যান বি ইন কাফকা অথবা রেডিটএমকিউ অথবা এপিআই মেসেজ বাস হইতে পারে, সেখানে তারা নিজেদের ভিতরে কমিউনিকেট করতেছে। এখন এই কমিউনিকেশন নেটওয়ার্কটাও আবার ডিফিকাল্ট হইতে পারে। ঠিক আছে, ডিপেন্ডিং অন কে কার সাথে কিভাবে কমিউনিকেট করতেছে, কতগুলো সার্ভিস আছে। এখানে 3টা সার্ভিসের এক্সাম্পল দেওয়া আছে। যদি সার্ভিস 100 হয়, যদি সার্ভিস 200 হয়, যদি সার্ভিস 500 হয়, 1000 হয়, 2000 হয়, তাহলে সিস্টেমটা আরো কত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক গুলো কত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সো নাও হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের বুঝতে হবে যে আমাদের মনোলিথিক ওই কমপ্লিকেটেড বিষয়গুলোকে সলভ করতে পারে না, যে জায়গায় আমার মাইক্রো সার্ভিস আসছে এই বিষয়গুলোকে সলভ করতে। ঠিক আছে, এখন মাইক্রো সার্ভিস নিয়ে যখনই আমরা কথা বলতেছি, শুনো, মাইক্রো সার্ভিসের একটা হাইব্রিড আর্কিটেকচার বলা যেতে পারে। এর ভিতরে অনেকগুলো সার্ভিস বা অনেকগুলো সিস্টেম বলতে পারি আমরা, এই সিস্টেমগুলো থাকতে পারে, এবং ওই সিস্টেমগুলোর নিজস্ব আর্কিটেকচার থাকতে পারে, আবার ডিফারেন্ট ডিফারেন্ট আর্কিটেকচারে তারা এক্সিস্ট করতে পারে। লাইক ধরো সার্ভিস এ তে একটা মনোলিথিক আর্কিটেকচার, এই যে এখানে সার্ভিস বি একটা মনোলিথিক ব্যবহার বিহেভিয়ার শো করতেছে। মনোলিথিক বিহেভিয়ার কি, এই যে তার ভিতরে আবার আলাদা করে লোড ব্যালেন্সার আছে, কারণ হয়তোবা সার্ভিস বিটা একটু বেশি ইউজ হয়, তার আলাদা একটা লোড ব্যালেন্সার আছে, এবং সেই লোড ব্যালেন্সারের সাথে আবার অনেকগুলো সার্ভার কানেক্টেড বা ডেটাবেস কানেক্টেড। ঠিক আছে, তারা আবার নিজেদের ভিতরে কমিউনিকেট করতেছে, লাইক আওয়ার মনোলিথিক আর্কিটেকচার, যেখানে আমাদের লোড ব্যালেন্সারে তারা সার্ভারগুলো ডিভাইডেড ছিল। ঠিক আছে, এবং ডিস্ট্রিবিউটেড ক্যাশ ইউজ করতেছে, কারণ হচ্ছে হয়তোবা আমরা চাচ্ছি এইখানের যেই ইনফরমেশনটা আছে এটা হয়তো র্যাপিড ইউজ হতে পারে। ধরো আমি যদি এক্সাম্পল দিই তোমাকে, সাপোজ ইউ আর ইউজিং ফেসবুক। ঠিক আছে, এখন এই যে সার্ভিস বিটা, এইটা হচ্ছে তোমার ফেসবুকের তোমার প্রোফাইল। ঠিক আছে, তোমার প্রোফাইল ম্যানেজমেন্ট। কেন তোমার প্রোফাইল ম্যানেজমেন্ট? তুমি যখন ফেসবুকে ঢুকো সব ইনফরমেশনই চেঞ্জ হয়, কিন্তু তোমার প্রোফাইলের ইনফরমেশন কিন্তু খুবই আম, কম সময় চেঞ্জ হয়, তাই না? এখন তোমার যদি ধরো প্রত্যেকবার সিস্টেমে ঢোকার সাথে সাথে প্রত্যেকবার তোমার প্রোফাইলের ইনফরমেশন রিয়েল ডেটাবেস থেকে নিতে হইতো, তাহলে প্রত্যেকবার ওই ইনফরমেশনটা নেওয়ার জন্য ফেসবুককে একটা এক্সট্রা কাজ করতে হইতো, তাই না? কিন্তু রাদার দ্যান ডুইং দ্যাট, আমরা ধরো ইউএস এর কোনো জায়গায় তোমার ছবিটা সেভ করা আছে ফেসবুকের সার্ভারে, ওইখানে গিয়ে প্রত্যেকবার ডেটাটা ফেচ করা না করে একটা ডিস্ট্রিবিউটেড ক্যাশ সিস্টেম বা তোমার ফোনের ভিতর মধ্যে আমরা একটা ক্যাশ সিস্টেমের মধ্যে এই ইনফরমেশনটা সেভ করে রাখলে হচ্ছে কি, এখন প্রত্যেকবার সে জানে যে তুমি তো লগ ইন করছো, এই হিসাবেই ওর প্রোফাইলের ইনফরমেশন অলরেডি তোমার কাছে আছে, তোমার বারবার ওই পুরো সার্ভারের কাছে যেতে হচ্ছে না টু ফেচ দ্যাট ডেটা। সো এখানে কিছু প্রবলেম আবার ক্রিয়েট হয়। কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে? যে ডেটা ইনকনসিস্টেন্সি হয়। তোমরা কি কখনো খেয়াল করছো যে হচ্ছে ফেসবুকে তুমি তোমার প্রোফাইলটা আপডেট করছো, বাট আপডেট করার পর ফর সাম টাইম তুমি ওই যে তোমার কি বলে হোম পেজে গেলে
ওইখানে তোমার ওই প্রোফাইলটা পুরনো পিকচারই দেখাচ্ছে, ওই পিকচারটা আপডেট হচ্ছে না। কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে যে তোমার ক্যাশে তোমার পুরনো ছবিটা সেভ করা আছে, ঠিক আছে? ও তোমার ওই ক্যাশ থেকে ইনফরমেশন ফেচ করতেছে, তোমার ডেটাবেজে যে নতুন ইনফরমেশন চলে আসছে সেটা সে এখনো ক্যাশে আপডেট করেনি। এরকম কিছু বলতে চাইছিলা? না স্যার। ওকে, সো এইখানে আসো আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। আই হোপ আপনাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে কোনো প্রবলেম নাই। যদি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, আমরা জাস্ট এর উপর দিয়ে হালকা স্ক্র্যাচ করে গিয়েছি, ঠিক আছে, হালকা স্কিম করে গিয়েছি। টোটালি ডেপথে হয়তো আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনার রিয়েল লাইফ ডেভেলপমেন্টে যখন যাবেন ওইখান থেকে সেই এক্সপিরিয়েন্সটা আপনারা পাবেন। স্লাইড দেখবেন, অবশ্যই স্লাইড দেখবেন। স্লাইডের পাশাপাশি স্যার মাইক্রো সার্ভিস যদি এক্সামে আসে তাহলে কি স্যার চিত্রটা আঁকাই দিতে হবে আমাদের, স্ট্রাকচারটা? আচ্ছা, এই জিনিসটা আমরা কোশ্চেন অ্যান্সারে মানে কোশ্চেন কিভাবে লিখবেন এটা একটু শেষতে চাইছিলাম। কোশ্চেন পড়বেন, বুঝছেন? কোশ্চেনের ভিতরে অনেক কিওয়ার্ড আছে, আপনার কাছে চাবে যে আপনি এটাকে ড্র করে এক্সপ্লেন করেন, ঠিক আছে? তখন আপনি এটাকে ড্র করে এক্সপ্লেন করবেন। কোশ্চেনে যেটা চাইছে, ইলিস্ট্রেট, ডেমনস্ট্রেট, দিজ আর থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু। আপনি কিছু একটা করে দেখাচ্ছেন, লাইক ইউ আর ড্রয়িং সামথিং, দেন এটাকে দেখাচ্ছেন। স্কেচ মিন আপনি কিছু একটা ড্র করবেন, ড্র তো মিনস ড্রয়িং, ঠিক আছে? আপনাকে যদি ডেমনস্ট্রেট, ইলিস্ট্রেটও বলে তাও আপনি ড্র করে দেখাইতে পারেন। আপনাকে যদি অনেক টাইম এমনও হইতে পারে আপনাকে এক্সপ্লেইন করতে বলতেছে, অ্যান্ড ফর দ্য বেনিফিট অফ এক্সপ্লেইনিং আপনার হয়তো ছবিটা দরকার, ঠিক আছে? ছবিতে দরকার হলে আপনি এখানে সার্ভিস এ বি সি দিছেন, আপনি এখন এক্সপ্লেইনটা ভালোভাবে করতে পারবেন। ফর দ্যাট আপনি ছবি আঁকতে পারেন, ঠিক আছে, যে আপনার ওকে স্যার। এক্সপ্লেইনের সুবিধার্থে। এখন আপনাকে বলছে এক্সপ্লেইন করতে, কিন্তু আপনি ছবি আঁকা চলে গেছেন না। অনেকেই এরকম করে, আমি যেটা দেখছি, হ্যাঁ ঠিক আছে, ফেস করছি, যে আপনাকে বলছে এক্সপ্লেইন করতে, দ্যাট মিনস মেইন ফোকাস হচ্ছে এক্সপ্লেইনে। এক্সপ্লেইন করতে গিয়ে যে আপনার ইমেজ দরকার, হ্যাঁ ওইটা একটা বোনাস, আপনার একটা ফিগার ড্র করা দরকার, বাট আপনার এক্সপ্লেনেশনটা ভিতরে ডেপথ থাকতে হবে, অ্যান্ড ওই ডেপথটা যাতে ভালোভাবে থাকে। অনেকে আবার এক্সপ্লেনেশনটাকে খুব শর্ট লেখেন, হ্যাঁ শর্টলি লেখেন, রাবিশ কথাবার্তা লেখার থেকে কম লেখা ভালো, ঠিক আছে? তার মানে এইও না যে অনেককে আমি দেখেছি এত কম লেখে যে ওকে জাস্ট একটা দুইটা কিওয়ার্ড লিখে রাখছে, ঠিক আছে? অ্যাটলিস্ট ফর্ম আ সেন্টেন্স, একটা সেন্টেন্স ফর্ম করেন, দুইটা সেন্টেন্স ফর্ম করেন। আপনাকে হয়তো ওই টপিক নিয়ে এক দুই সেন্টেন্সে আপনি যদি ডিসক্রাইব করতে পারেন, আপনার মূল বিষয়টা যদি আপনি বুঝিয়ে ফেলতে পারেন, দ্যাটস মোর দেন ইনাফ, ঠিক আছে? আপনি গল্প যখন লিখেন, বুঝছেন, আমি বুঝি আপনি গল্প লিখতেছেন, আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন, আমি এটা বুঝতেছি। সো ওটা করলে যে আমি আমার কষ্ট যখন হবে, আমি পড়তেছি বুঝতেছি যে ওকে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন, আমি নাম্বার দিব না আপনাকে ওইখানে। লেখাও লাভ নেই, কষ্টই করেন না, লেখেনি না। যেটা জানেন, ইউ নো দ্যাট এটা এভাবে পারফর্ম করে, ওইটাকে পয়েন্ট করে আপনি যত কনসাইসলি লিখতে পারেন লিখে ফেলেন। ওকে, এটা হচ্ছে বিষয়। এরপরে এখানে আসো, দিজ আর দ্য প্রবলেমস দ্যাট দ্য মনোলিথিক ফেসেস অ্যান্ড মাইক্রোসার্ভিস সলভস, ঠিক আছে? monolithic versus microservice অনেক কিছু বলা আছে। Here are some examples, দুইটার সাইড বাই সাইড। সো এইটা একটা এক্সাম্পল হইতে পারে। These are the some things that microservice do. এটা পড়ছে, অ্যাডভান্টেজ গুলো পড়বেন, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। এগুলো আসলে পড়ার থেকে, মুখস্থ করার থেকে আসলে আপনার অনুধাবন করা বা আপনার বোঝাটা মেইন বিষয়, যে আসলে কি অ্যাডভান্টেজ কি, ঠিক আছে, আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। মুখস্থ করার কিছু না, আপনার লাইন বাই লাইন লেখাই দরকার নেই। আমি তো আপনাকে ইতিহাস পড়াইতে আসি নাই যে আপনি লাইন বাই লাইন পড়বেন। আপনি বিষয়টা বুঝছেন, আপনার মাথায় আছে, ওকে ডেভেলপাররা আলাদা আলাদা ভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে বিভিন্ন সার্ভিসে, যেহেতু সার্ভিসগুলো আলাদা, লগ ইন সার্ভিস আলাদা। এখন লগ ইন সার্ভিসে যে লোক এক্সপার্ট, লগ ইন অথেন্টিকেশন অ্যান্ড সিকিউরিটিতে যে লোক এক্সপার্ট, সে লগ ইন দেখবে। যে লোকটা মেশিন লার্নিং এ এক্সপার্ট, সে মেশিন লার্নিং এর সার্ভিসটা ক্রিয়েট করবে, ঠিক আছে? সো আমার টিমটা এখন ডাইভার্স, টিমটা আমি ডাইভার্সলি আমার কাজে আমি ইউজ করতে পারতেছি, ঠিক আছে? সো স্যার প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের কি ডাটাবেস আলাদা আলাদা করতে হবে?
ওকে, সো এটাও আবার বিষয় হচ্ছে নট নেসেসারি, ঠিক আছে শিমুল। বিষয়টা হচ্ছে যে মাইক্রো সার্ভিসে মোস্ট অফ দ্য টাইম লোড অনেক বেশি থাকে, তাই মাইক্রো সার্ভিস করা হয়েছে, তাই না? এটাই তো মেইন রিজন, লোড অনেক বেশি, ট্রাফিক অনেক বেশি। এখন ডেটাবেজের ক্ষেত্রে হচ্ছে কি, হয়তো বা ডেটাবেস গুলো অনেক বেশি হ্যাভিলি লোডেড হয়ে গেছে, তাই আমরা ডেটাবেস গুলোকে আলাদা করতেছি। এখন যদি এমন কোনো সার্ভিস মনে হচ্ছে বা সিনারিওতে বলতেছে যে এদের উপরে তেমন একটা লোড নাই, ঠিক আছে, দুইটা তিনটা সার্ভিস মিলে তারা একটা শেয়ার ডেটাবেস রাখতে পারে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। যেটা হয়তো বা আমাদের হচ্ছে মনলিথিক আমরা ওই বিহেভিয়ার দেখতাম, একটা শেয়ার ডেটাবেস থাকে, ঠিক আছে। সো সেম শেয়ার ডেটাবেস থাকতে পারে, তারা হয়তো বা কম ডেটা ইউজ করতেছে, বাট একটা শেয়ার ডেটা থাকলে কি হয়, টেবিলগুলো একই জায়গায় আছে, ইন্ডেক্সিং করতে ইজি হয়, তাহলে এটা আরো ফাস্ট হয়ে যাচ্ছে। এখন আপনার সিস্টেম, আপনার সফটওয়্যারটার উপর ডিপেন্ড করে, ওই সার্ভিসগুলোর উপর ডিপেন্ড করে তাকে কি আলাদা করতে হবে কি হবে না, এই ডিসিশন আসলে একজন আর্কিটেক্ট নিবে, ঠিক আছে। কারণ আপনাদের ক্ষেত্রে ফর এক্সাম আমাদের এক্সামের জন্য সিনারিও দেখবেন, সিনারিওতে যদি বলে তাহলে আপনি এটা মার্চ করতে পারেন, আর না হলে আই গেস আলাদা আলাদা দিয়ে রাখেন, কারণ মোস্ট অফ দ্য টাইম লোড অনেক বেশি থাকে, তাই আমরা তাদেরকে আলাদা করে থাকি। বুঝতে পারছি? জি স্যার। আমি কি খুব কমপ্লিকেটেড করতেছি বিষয়গুলো? আমি চাচ্ছি যে যারা ওই যে খারাপ করছেন, যারা এক্সামে খারাপ করছেন, আই হোপ আপনারা কথা বলবেন। আজকে কথা না বললে আমিও আপনাদের জন্য কিছু করতে পারবো না, ঠিক আছে। আপনাদের কোথায় প্রবলেম আসছে লেট মি নো, আমি যদি জানি আমি আপনাকে হেল্প করতে পারবো। আজকে যদি না বলেন, এক্সামের খাতায় আমি হয়তো বা হেল্প করতে পারবো না আপনাকে। ওকে, এরপরে আসো মাইক্রো সার্ভিসে এসে, এখানে এটা একটা বেস্ট এক্সাম্পল, আপনি এটা দেখেই আই গেস অনেক কিছু শিখতে পারেন। ধরেন হচ্ছে আমাদের এপিআই গেটওয়ে থাকতেছে, সার্ভিস রেজিস্ট্রি। সার্ভিস রেজিস্ট্রির কাজ কি, ওর সাথে কোন কোন সার্ভিস গুলো থাকতেছে, অ্যাড হইছে, সেই বিষয়গুলো সে রেজিস্টার করবে। সার্ভিস এ বি সি ডি ই এফ জি এইচ 100 200 300 যত সার্ভিস হবে, সে আগে রেজিস্ট্রিতে যাবে, রেজিস্ট্রিতে যেয়ে নিজেকে রেজিস্টার্ড করবে। যখনই সে রেজিস্টার্ড হবে তখন সে সার্ভিস হিসাবে গণ্য হবে, আমাদের এই সার্ভিসের এপিআই গেটওয়েতে তার ইনফরমেশন থাকবে তখন। তারপর থার্ডলি, এখানে থার্ড পয়েন্টে কি থাকতেছে, আমাদের সার্ভিস গুলো থাকতেছে। ফোর্থে অথেন্টিকেশন সার্ভার আলাদা, এখানে এরা আলাদা করছে, ঠিক আছে। এই প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা একটা অথেন্টিকেশন সার্ভার, যেখানে আমার ইউজাররা তো অথেন্টিকেটেড হচ্ছেই, ঠিক আছে, প্লাস অন্যান্য রোলের যারা আছে তারা আলাদা আলাদা ভাবে অথেন্টিকেটেড হইতে পারে, ঠিক আছে। এবং এইখানে যে প্রসেসটা আছে, এরা অথেন্টিকেশনের টোটাল লগ ইনফরমেশন এগুলো এখানে থাকতেছে। দেন 4 5 ডেটাবেস থাকতেছে। ফাইনালি ডেটাবেস, যেখানে আমার সকল ইনফরমেশন সেভ হচ্ছে। 7 ডিস্ট্রিবিউটেড মেসেজ। ডিস্ট্রিবিউটেড মেসেজের কাজ হচ্ছে এদের মধ্যে যে কমিউনিকেশন, সার্ভিস টু সার্ভিস নিজেরা কমিউনিকেশন করে। ধরো কোনো একটা প্রোডাক্ট তুমি অর্ডার করতে চাইছো, অর্ডার সার্ভিসের কাছে আসছে। এখন অর্ডার সার্ভিসের কাছে তো ইনফরমেশন নাই হচ্ছে ইয়ার ওই ধরো ক্লায়েন্টের বা ইউজারের, যে ইউজার আসলে সে লগ ইন কিনা, তার নাম কি, তার অ্যাড্রেস কি। এখন সে যাবে ওই যে কাস্টমার সার্ভিসটা আছে, সে কাস্টমার সার্ভিসকে বলবে ওকে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে এই পার্সনের, তার নামটা কি, তার ইনফরমেশনটা কি, ঠিক আছে। এই যে কমিউনিকেশন গুলো, এই কমিউনিকেশন তারা তাদের ডিস্ট্রিবিউটেড মেসেজের থ্রুতে করবে, এবং তখন তারা নিজেদের ডেটাবেস থেকে ফেচ করে, ইনফরমেশন ফেচ করে নিয়ে এসে নিজেদের মধ্যে জেসন আকারে শেয়ার করবে, ইনফরমেশন শেয়ার করবে, এবং তারা তখন কমিউনিকেট করবে থ্রু অ্যান এপিআই অর আদার থিং, ঠিক আছে। কেউ কিছু বলবেন? ওকে, এরপর আসছে এখানে এক্সাম্পল হিসাবে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি একটু এক্সাম্পল গুলোকে গো থ্রু করাই। আচ্ছা, ডাউনলোড করতে হবে। ধরো এই যে একটা এক্সাম্পল ওপেন করছি, এখানে একটা সিম্পল পিকচার দেওয়া আছে যে বিভিন্ন ওয়েবসাইট আসতেছে এপিআই গেটওয়ে থ্রুতে, মাল্টিপল সার্ভারের মাঝখান দিয়ে কমিউনিকেট করতেছে থ্রু এপিআই গেটওয়ে, তাদের ভিতরে মাল্টিপল ডেটাবেস আছে, তারা নিজেদের ডেটাবেস। সিম্পল
সিম্পল একটা মাইক্রো সার্ভিসের পিকচার। সো এখন তোমার যদি সিনারিওর সাথে ম্যাচ করে তুমি তোমার সার্ভিসগুলোকে ক্রিয়েট করবা, তুমি তোমার মেসেজ ব্রোকারটাকে ক্রিয়েট করবা, ঠিক আছে, ডিপেন্ডিং অন ইউর সিনারিও। আরো দেখো, আরো যদি দেখি কি আছে এক্সাম্পল, এটা কি ওকে, আমার পিসি খুবই দুর্বল। ওকে, এখানে ধরো নেটফ্লিক্সের ছবি দেওয়া আছে, ঠিক আছে। নেটফ্লিক্স মাল্টিপল ডিভাইস থেকে সে ইলাস্টিক লোড ব্যালেন্সার। ইলাস্টিক লোড ব্যালেন্সারের কাজ কি, যে যখন লোড বেড়ে যাবে তখন সে সার্ভার বাড়ায় দিবে অটোমেটিক, যখন লোড কমে যাবে তখন সে সার্ভার কমায় দিবে নিজে থেকে। দেন এপিআই গেটওয়ে আসতেছে, যেখানে দ্যাটস আ গেটওয়ে অফ এপিআইস, এখানে সব এপিআইরা থাকে। এখন এরা ডিসাইড করবে যে কে কোথায় যাচ্ছে। না, এর ভিতরে কে কে থাকতেছে, সাইন আপের এপিআই থাকতেছে, ডিসকভারি এপিআই থাকতেছে, প্লে এপিআই থাকতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট এপিআই থাকতেছে। এই এপিআই থেকে আপনি যে এপিআই সিলেক্ট করবেন তারা আপনাকে ওই সার্ভিসে নিয়ে যাবে, ঠিক আছে। মোর সার্ভিসেস, দ্যাট মিনস এখানে আরো অনেক সার্ভিস আছে, এখানে সব সার্ভিসগুলো এখানে আছে, এরা সব সার্ভিস আলাদাভাবে দেখায় নাই। এইখানে ধরো 100 200 300 যত সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো এখানে আছে। এদের ক্যাশ আলাদা একটা ডেটাবেস আছে, একটা ডেটাবেস তো আছে ফাইনাল ডেটাবেস, এবং আরেকটা শর্টকাট ফাস্ট ডেটাবেস আছে, যে ডেটাগুলো র্যাপিড ইউজ হয় সেটা ক্যাশ আকারে আছে। and then স্ট্রিম প্রসেসিং পাইপলাইন। আপনি যখন কোনো কিছু প্লে করতে যান তখন এই টোটাল প্লে হওয়ার জন্য অনেকগুলো সার্ভিসের মধ্যে দিয়ে যেতে হয়। এই পাইপলাইনের কাজ হলো এই প্রত্যেকটা সার্ভিসের মধ্যে দিয়ে গিয়ে আপনার ভিডিও ইনফরমেশনটাকে স্ট্রিম করা, যার জন্য আপনাকে কাফকা হেল্প করতেছে, অ্যাপাচি স্পার্ক স্ট্রিমিং ক্লাস্টার, দেন সার্চ কাফকা কনজিউমার, দেন কি করতেছে ইলাস্টিক সার্চ ক্লাস্টার, AWS S3, হেড অফ, সো মাল্টিপল টুল ইউজ হচ্ছে এখানে। ওকে, সো দিস ইজ আ গুড এক্সাম্পল অফ নেটফ্লিক্স অন AWS। দেন আসো, আরো আছে যে আমি আই গেস হচ্ছে আপনারা মোটামুটি ফিগার গুলোর থ্রুতেও যদি যান অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আর্কিটেকচারের ডাইভার্স নলেজটা আসবে আপনাদের, এইগুলো থ্রুতে যায় তাহলে খুব সিম্পল আর্কিটেকচার না ড্র করে আই থিঙ্ক আপনাদের আর্কিটেকচার গুলোতে কিছু ডাইভার্সিটি আসবে। So here is another architecture, I guess এটা কোন একটা কন্টেন্টের, যেহেতু CDN আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, more like Netflix. ওকে, বেশি ক্লিক করে ফেলছি। ওকে, সো এই যে এখানেও সেম কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আছে, স্ট্যাটিক কন্টেন্ট গেটওয়ে থ্রুতে যাচ্ছে। এটা আবার হচ্ছে একটু ডোমেন ড্রিভেন আর্কিটেকচার, ডোমেন ওরিয়েন্টেড মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। অনেকে আপনাদের প্রেজেন্টেশনে বলছেন ডোমেন সম্পর্কে, যে ডিফারেন্ট ডিফারেন্ট মাইক্রো সার্ভিসের ভিতরে সার্ভিসগুলো মিলে এক একটা ডোমেন ক্রিয়েট হইতে পারে। হয়তো বা ভিডিও প্লেইং এর জন্য একটা ডোমেন, এআই এর জন্য যে সার্ভিসগুলো কাজ করতেছে তাদের নিয়ে একটা ডোমেন, তারপরে হয়তো বা কাস্টমারদের জন্য যতগুলো সার্ভিস আছে এদেরকে নিয়ে একটা ডোমেন। সো এরকম নিয়ে বিভিন্ন ডোমেন হইতে পারে, এবং এই ডোমেনগুলো আবার নিজেদের ভিতরে কমিউনিকেট করতে পারে থ্রু মেসেজ ব্রোকার। ওই যে তাদের ভিতরে শেয়ার ডেটাবেস থাকতে পারে। শিমু যে কোশ্চেন করছিল যে সবার জন্য কি আলাদা হইতে হবে কিনা, না, ডোমেন ড্রিভেন আর্কিটেকচার বলে একটা আর্কিটেকচার আছে, যেখানে মাল্টিপল সার্ভিস যারা নিজেদের ভিতরে কমন ইন্টারেস্ট শেয়ার করে এদের ভিতরে কমন ডেটাবেস থাকতে পারে। সো I'll encourage everyone to go through these examples and let me know if you can identify something new. ওকে, সো দুইটা টপিক আমরা কভার করলাম। এই দুইটাতে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আর কোনো ইনফরমেশন জানতে হবে এমন কিছু? You can ask me any question, যে এক্সামে কি আসবে হ্যান তেন।
এগুলো বাদে। স্যার মানে লোড ব্যালেন্সার তো স্যার একটাই থাকবে নাকি একাধিক স্যার থাকতে পারে স্যার লোড ব্যালেন্সার? লোড ব্যালেন্সার রিয়েল লাইফ একাধিক থাকতে পারে, ঠিক আছে, একাধিক থাকতে পারে, অবশ্যই একাধিক থাকতে পারে, কেন একাধিক থাকবে না। ধরেন হচ্ছে আমাদের আম, আহ, একটু দেখাইতে চাই, লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমাদের মাইক্রো সার্ভিসের সুবিধাই হচ্ছে আমরা মাল্টিপল জায়গায় লোড ব্যালেন্সারটা করতে পারি। ধরো আমরা যদি এখন তোমাকে একটা এক্সাম্পল দিই ফর নেটফ্লিক্স শুধু ইলাস্টিক লোড ব্যালেন্সারই ইউজ করে না, তার ভিতরে আরো অনেকগুলো লোড ব্যালেন্সিং ইউজ হয়। তার ভিতরে একটা কান্ট্রি ওয়াইজ লোড ব্যালেন্সিং হইতে পারে, ঠিক আছে। এখন তুমি দেখবা যে তুমি বাংলাদেশে বসে নেটফ্লিক্সে ইউএস এর কন্টেন্ট দেখতে পাচ্ছ না, ঠিক আছে, হয় না এমন? জি জি স্যার। স্যার। তো তখন হয়তো তুমি ভিপিএন ইউজ করো বা কোনো কিছু একটা ইউজ করো বা এরকম কান্ট্রি ওয়াইজ বিভিন্ন ইয়ে থাকে। তো লোড ব্যালেন্সারের কাজ হচ্ছে কি তারা বিভিন্ন ভাবে আমার ট্রাফিকটাকে ডাইভার্ট করতে পারে। সো নেটফ্লিক্সের মতো এইসব জিনিস বা হচ্ছে বিশেষ করে উবার ওরা তো বেশি করে, ওরা তো রিজন অনুযায়ী করে, ঠিক আছে। ধরো তুমি সাভারে আছো বা হচ্ছে তুমি এখন ঢাকায় আছো, মিরপুরে আছো, তোমার রিজনটারে সে আলাদা আলাদা ভাবে ভাগ করে দিতে পারে, ঠিক আছে। আম, ধরো একটা কান্ট্রি ওয়াইজ লোড ব্যালেন্সার যেটাকে আমরা গ্লোবাল লোড ব্যালেন্সার বলতেছি, গ্লোবাল লোড ব্যালেন্সার হতে পারে, ঠিক আছে। গ্লোবাল লোড ব্যালেন্সারের এখন তাহলে কাজ কি? গ্লোবাল লোড ব্যালেন্সারের কাজ হলো সে গ্লোবালি ডেটাটাকে ভাগ করে দিবে। ধরো এশিয়ার জন্য একটা ডেটা সার্ভার সে ভাগ করে দিচ্ছে এশিয়ার একটা জায়গায়, তারপরে আরেকটা হচ্ছে যে বাংলা সরি ইউএস এর জন্য একটা আলাদা সার্ভার, ইউরোপের জন্য একটা আলাদা সার্ভার, ঠিক আছে। সো এইরকম করে সে হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক অনুযায়ী গ্লোবাল লোড ব্যালেন্সারে সে ভাগ করে দিচ্ছে। এখন গ্লোবাল লোড ব্যালেন্সারের পরে আবার লোকাল লোড ব্যালেন্সার থাকতে পারে, যে ওকে লোকাল লোড ব্যালেন্সার এখন গ্লোবাল থেকে ধরো এশিয়ার কন্টেন্ট আসলো, এশিয়া এশিয়া আসার পরে এশিয়ায় তো আবার অনেক কান্ট্রি, এশিয়ার এক ইন্ডিয়াই তো ধরো বিশাল, ঠিক আছে। তো ইন্ডিয়ার জন্য আলাদা একটা রিজিয়ন রাখলো যে ওকে এটা হচ্ছে বড় ইন্ডিয়া যেখানে অনেক ট্রাফিক। তো এই বিষয়গুলো কখন হবে? যখন সিস্টেমটা এই সকল কাস্টমারদেরকে ইউজ করবে, মানে এই সিস্টেমটা অনেক বেশি কাস্টমার এই সকল সিনারিওতে। এটা ধরো বাংলাদেশ, বিগ বি, বাংলাদেশ, ঠিক আছে। সো দেন ভুটান সামথিং সামথিং সামথিং, এরকম রিজিওনাল লোড ব্যালেন্সার থাকতে পারে। এরপরে আইসা আমরা যে লোড ব্যালেন্সার শিখছি আমাদের সার্ভারের জন্য লোড ব্যালেন্সার থাকতে পারে, ঠিক আছে। মাইক্রো সার্ভিসের জন্য মনোলিথিকের সময় এটা এভাবে হইলো। মাইক্রো সার্ভিসে কি হইতে পারে, ধরো এই যে এখানে ধরো সার্ভিস বি, ঠিক আছে। সার্ভিস বির ভিতরে লোড বেশি হওয়ার কারণে সার্ভিস বিটাকে আমরা আলাদা আবার হচ্ছে লোড ব্যালেন্সার ব্যবহার করে তার জন্য মাল্টিপল সার্ভিস রাখতে পারি, ঠিক আছে। ধরো এটা আজকে যদি আমি একটু স্ক্রিনশট নিয়ে তোমাদের জন্য দেখাই, তাহলে ঘটনাটা কেমন করতে পারে। ধরো এই যে সার্ভিস বি এর জন্য কি করতে পারে, এখানে সে এসে ধরো একটু দূরে নিয়ে আসলাম তাকে, ঠিক আছে। এই যে আমার সার্ভিস বি বি এর জন্য একটা লোড ব্যালেন্সারের থ্রুতে আমরা, সো দিস ইজ আ লোড ব্যালেন্সার থ্রুতে মাল্টিপল সার্ভিস বি এর রেপ্লিকা ক্রিয়েট করতে পারি। কারণ সার্ভিস বি তে এত লোড আসে যে ওর আলাদা একটা সার্ভার দিয়ে হচ্ছে না আমাদের, ঠিক আছে। সো এইখানেও সার্ভিস বেস, এখানে ওই যে মনোলিথিকের যে এই বিহেভিয়ারটা আমরা স্কেলিং করছিলাম, তাই না। সো এইখানে ওই সেম বিহেভিয়ারটা আমরা আবার চাইলে নিয়ে আসতে পারি। সো আমরা বলতেই পারি যে এখানে আবার মনোলিথিক আর্কিটেকচার অ্যাপ্লাই হচ্ছে বা মনোলিথিক বিহেভিয়ার শো হচ্ছে। মাল্টিপল সার্ভার এবং এই সার্ভারগুলো নিজেদের ভিতরে they will maintain a shared data like monolithic architecture. Done? Now এগুলো হচ্ছে এক্সট্রিম কেসে। ইফ
something like this is mentioned in the scenario, or you get the hints that হচ্ছে এরকম হইতে পারে, then I guess হচ্ছে আপনি এরকম কিছু নিয়ে চিন্তা করতে পারেন, ঠিক আছে? অথবা এটা হ্যাঁ এটা করতে পারেন, you can get some extra impression, or you can add the cache. It will also create some extra impression for you. Use message broker, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অথরাইজার ইউজ করতে পারেন, অথরাইজেশনের জন্য আলাদা সার্ভিস আছে, ঠিক আছে? সো এই ছিল আমাদের মাইক্রো সার্ভিস। আই গেস মাইক্রো সার্ভিস নিয়ে আর কি কারো কোশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট কথা বলি। ওকে, তো নীরবতা যেহেতু দেখাচ্ছেন, আই গেস আপনাদের কোনো প্রবলেম নাই। নেক্সট টপিক ইজ আওয়ার আর্কিটেকচারাল ইভ্যালুয়েশন। এইখান থেকে আমি কিছু দেখাবো না, আপনারা পড়বেন why the evaluation is needed, when the evaluation is needed, and what are the benefits of architectural evaluation. You find all this information in our lecture slide here. Also with that, আপনি দেখবেন হচ্ছে the techniques that can be used to evaluate the architecture. টেকনিক্স এর মধ্যে আমরা 4টা টেকনিক্স পড়ছি খুব ভালোভাবে। You should know when to use which evaluation technique, কখন কোন ইভ্যালুয়েশন টেকনিকটাকে আমরা বেসিক্যালি ইউজ করব, ঠিক আছে? কোথায় 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 হয়ে গেল? এই সবাই কি চুপ কেন? আপনাদের কি কোনো কোশ্চেন মোশন নাই? আমি আশা করছিলাম তো অনেক কোশ্চেন হবে। সিনারিও বেসড টেকনিক, কোশ্চেনারি বেসড টেকনিক, চেকলিস্ট বেসড টেকনিক এন্ড মেজারিং টেকনিক। প্রথম যে তিনটা আছে এই তিনটা কোশ্চেনারি টেকনিকের ভিতরেই পড়ে, বিকজ দে আর মোর লাইকলি টু বি ইন কোশ্চেন, সাম কাইন্ড অফ কোশ্চেন, এবং কোশ্চেনের ডিফারেন্সের উপর ডিপেন্ড করে উই ডিভাইডেড দেম ইনটু 3 ক্যাটাগরিজ লাইক সিনারিওস, কোশ্চেনারিজ এন্ড চেকলিস্ট, ঠিক আছে? এখন সিনারিও বেস টেকনিকে কি হচ্ছে, একটা গল্প সাজাচ্ছে, কেউ একটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে, and the architect solve those problem through his diagram, ঠিক আছে? ধরো এরকম সে বলতেছে হঠাৎ ধরো কি হইলো, ট্রাফিক বাইরে গেল, তাইলে তুমি এখন কি করবা, এটা হচ্ছে একটা সিনারিও। আবার সে হয়তো আরো ক্রিয়েট করতে পারে, ধরো বাংলাদেশে খাম্বা গায়েব হয়ে গেল, ঠিক আছে, যার কারণে কারেন্ট নাই। সেই সিনারিওতে তুমি কিভাবে এনশিওর করবা যে তোমার সিস্টেমটা আপ থাকতেছে, ঠিক আছে? সো দিস কাইন্ড অফ সিনারিও ক্যান বি ক্রিয়েটেড বাই আওয়ার সিনারিও স্ক্রাইবার্স। কোশ্চেন স্যার এটা অ্যান্সার করলে তো জেল হওয়ার চান্স আছে। বুঝি নেই স্যার বললাম খাম্বার সিনারিও যদি অ্যান্সার করি স্যার জেল হওয়ার চান্স আছে। না না, আমরা তো কাউকে কিছু বলতেছি না, ঠিক আছে? ওকে, সো কোশ্চেনারি যেটা, কোশ্চেনারির ক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে দিস ইজ আ মোর অ্যাডভান্স ইন্টারমিডিয়েট টেকনিক। কোশ্চেনারি আপনি তখনই পাইছেন বিকজ আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, ওইখান থেকে আপনি কোশ্চেন বানাইছেন। সেম থিং গোজ ফর আওয়ার চেকলিস্ট। You have previous experience of some softwares and you have made a checklist. Checklist কি ওকে আমারটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, আমারটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন নাই। সো ইফ ইউ টিক দেন তাহলে আপনি বুঝতেছেন আমার সিস্টেমটা পারফেক্ট, ফুল প্রুফ। আর যদি টিক না দেই তাহলে বুঝতে হবে যে ওকে নাও আই নিড টু ডিজাইন আ সিস্টেম দ্যাট হ্যাজ আ that certain portion that allows me to enable me to check my certain question, ঠিক আছে? সো এরকম বড় চেকলিস্ট আমরা ক্লাসে দেখাইছি, ঠিক আছে? এটা বড় চেকলিস্ট আছে আমাদের যে বইটা আছে আর্কিটেকচারের বুকে, সেই বুকে আপনি অনেক চেকলিস্ট পেয়ে যাবেন যে আসলে চেকলিস্টগুলো কেমন হয়। কেউ যদি এক্সপ্লোর করতে চান ফিল ফ্রি টু এক্সপ্লোর, ঠিক আছে? আমি আজকে লাস্ট দিন, আজকে মেইনলি একটু দুর্বল স্টুডেন্টদের টার্গেট করে আসলে পড়ানোর কথা। আমরা আজকে ক্লাস শেষে সবাই যারা একটু উইক তাদের জন্য কিছু টিপস হয়তো দিয়ে যাব। So nothing to say about this, very important. স্যার এটা কি সিনারিও থেকে লিখবো? বুঝিনি।
স্যার ট্রিটা কি সিনারিও থেকে লিখবো নাকি মুখস্থ করলাম যেমন আছে এমনি? ওকে, হ্যাঁ, অবশ্যই সিনারি থেকে নেবেন, ঠিক আছে। ট্রেড অফ, কারা হচ্ছে টিম ক্রিয়েট করতেছে, ইউ নিড টু নো দ্যাট। দেন 9টা মেথড মুখস্থ। 9টা মেথড কি কাজ করে আপনার জানা থাকতে হবে, ঠিক আছে। নাও এই হচ্ছে বিষয়। ট্রি এর প্যাটার্ন হচ্ছে এইটা, ট্রি হচ্ছে এইটা ছাড়া আর কোনো ট্রি নাই। আপনি টেবিল আঁকলে নাম্বার কেটে দিব, যাই আঁকবেন নাম্বার কেটে দিব। ট্রি মিন্স ট্রি, দিস ইজ আ ট্রি, যেটা দেখতে একটা গাছের মতো, যার একটা গোড়া আছে, যার গোড়ার পরে কিছু শাখা আছে। সো আই ডোন্ট নিড টু টেল ইউ অ্যাবাউট হোয়াট ইজ আ ট্রি, ঠিক আছে। আপনি ট্রি এর জায়গায় টেবিল এঁকে দিবেন। সরি স্যার, আমি এখানে আপনাকে হেল্প করতে পারবো না, ঠিক আছে। এখন আসুন ট্রিটাকে কেন আমরা তো ইম্পর্টেন্স দেই, ঠিক আছে। কারণ প্রথমে 1 2 3 4 চারটা ধাপে তেমন কিছুই আসলে আপনি করতেছেন না। আপনি অলরেডি আপনার কাছে যে ডকুমেন্ট গুলো আছেন, জাস্ট ওগুলো কি কালেক্ট করে আপনি জাস্ট শো করতেছেন। কার কাছে শো করতেছেন? টু দ্য টেবিল অফ দ্য টিম। আমাদের যে টিমমেটরা আছে, ইভ্যালুয়েশন টিম ক্রিয়েট করছি এইখানে এসে, এই টিমের লোকদের কাছে আমরা এসে এই সকল কিছু ডাম্প করতেছি, সব দিয়ে দিতেছি। এই দেখো আমার হচ্ছে এসআরএস, এই দেখো আমার বিজনেস, এইটা সেইটা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমি সফটওয়্যার আর্কিটেকচার বানাইছি এর লোড ব্যালেন্সার দিছি কোথায় কোথায়। দ্যাটস মাই অ্যাপ্রোচ। আমি কোথায় লোড ব্যালেন্সার ইউজ করতেছি, কোথায় ক্যাশ ইউজ করতেছি, কোন ডেটাবেস কোথায় দিছি, দুইটা ডেটাবেসকে মার্জ করছি না আলাদা করছি। দ্যাটস মাই আর্কিটেকচারাল অ্যাপ্রোচ, ঠিক আছে। আমি কোথায় কোন সফটওয়্যার ইউজ করতেছি, দ্যাটস মাই আর্কিটেকচারাল অ্যাপ্রোচ এন্ড ডিসিশনস, ঠিক আছে। এই সব কিছু নিয়ে এসে আমরা অ্যানালাইসিসে দিছি। দেওয়ার পর নাও the team that we have created to evaluate our system for ATAM, তারা ডিসাইড করবে কি, তারা ডিসাইড করবে ওকে লেটস মেক এ ট্রি, ঠিক আছে, from our non-functional requirements or quality requirements। আমাদের যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো থেকে আমরা এখন একটা ট্রি বানাবো, একটা গাছ বানাবো। গাছ বানালে সুবিধা কি? গাছ বানালে সুবিধা হচ্ছে পারফরমেন্সের রিকোয়ারমেন্ট গুলা নাও আপনি যদি শুধু পারফরমেন্সের ট্রি এর দিকের ওই ব্রাঞ্চে দেখেন, নাও ইউ নো which requirements are solely for our performance। এখন পারফরমেন্সেরও আমরা আরো আরো ভাগ করতে চাচ্ছি, ঠিক আছে। যে আচ্ছা ঠিক আছে, পারফরমেন্স তো একটা বড় টার্ম। আমরা চাইতেছি সিস্টেমটা কত দ্রুত ডেটাবেস থেকে ডেটা ফেচ করতে পারে, ঠিক আছে। বাট ডেটা ফেচ করা বা ডেটা কমিউনিকেট করা সেটা কতটুকু টাইম লাগে, সেটাকে আমরা বলতেছি ডেটা লেটেন্সি। রিড রাইট করতে কত টাইম লাগে, ঠিক আছে। সো এইটার উপর ডিপেন্ড করে যে সকল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হবে সেগুলোকে আমরা ডেটা লেটেন্সিতে পাঠাচ্ছি। এরপর ট্রানজেকশনাল থ্রটপুট। ট্রানজেকশনাল থ্রটপুট বলতে আপনার ডেটাটা আপনার কাছ থেকে আরেকটা জায়গায় যাইতে, ঠিক আছে, একটা চ্যানেল ট্রানজেক্ট হইতে, আপনার কাছ থেকে আরেক জায়গায় যাইতে আসতে এই যে টাইমটা, এই টাইমটা কতটুকু বেশি লাগতেছে কম লাগতেছে, এই বিষয় হচ্ছে আমার ট্রানজেকশনাল থ্রটপুট। নাও আপনার যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলোকে আপনি এই রকম বিভিন্ন কোয়ালিটি থাকবে, অবশ্যই কোয়ালিটির পর অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউটের পর সিনারিও থাকবে। দ্যাটস আ ফুল কমপ্লিট ইউটিলিটি ট্রি। এখন আসো এইখানে আমি ধরেন এই সিনারিওতে থাকতেছে, সিনারিও কি? সিনারিও হচ্ছে ওই পুরো নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা যেটা আপনি মোটামুটি শর্টলি লিখছেন, ঠিক আছে, লাইক রিডিউস স্টোরেজ লেটেন্সি অন কাস্টমার হ্যান ত্যান, এইটা সেটা। এখন যেটা হচ্ছে রেদওয়ান বলল যে স্যার আমি কি মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। সো অবভিয়াসলি আপনি মুখস্থ করেন, সমস্যা নেই তো, মুখস্থ করে ফেলেন। কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটিতে আসেন। আমি এখান থেকে আপনাকে একটা এক্সাম্পল দিই। অ্যাভেলেবিলিটিতে আসলে ইস্যু হইতেই পারে কি, কিসের কারণে আমার অ্যাভেলেবল সিস্টেম হবে না? আইদার আমার সফটওয়্যার ফেল করছে, নাহলে আমার হার্ডওয়্যার ফেল করছে, নাহলে আমার থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা এখানে COTS লিখছি শর্ট ফর্মে, ঠিক আছে, থার্ড পার্টি যে সিস্টেম গুলো আছে, থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেইগুলো ফেল করছে, ঠিক আছে। যার কারণে আমার টোটাল যে অ্যাভেলেবিলিটি আছে সেটাতে হয়তো ইম্প্যাক্ট করতে পারে। নাও এইগুলো রিলেটেড যেই সকল রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে আমরা দিতেছি। এখন ধরো যে কোনো সিস্টেমের কথা তুমি চিন্তা করো, সেই সিস্টেমে কি কি প্রবলেম হইতে পারে। আমরা তো বললাম এই 3টা প্রবলেম হয়। এখন তার সিনারি কি হইতে পারে? যে পাওয়ার আউটরেজ হইতে পারে, কারেন্ট চলে দিতে পারে, বাংলাদেশে যেটা হয়, ঠিক আছে।
সাইট এতে কারেন্ট চলে গেছে। নাও আমরা ওই ট্রাফিকটাকে, আমার সিস্টেমটাকে এমন ভাবে অ্যালগরিদম আমি বানাবো, সে 3 সেকেন্ড ধরে যদি দেখে যে আমার ওই লোক মরে গেছে বা ওই সার্ভার মরে গেছে, ওই সার্ভার থেকে কোনো রেসপন্স আসতেছে না, তখন সে ওই সার্ভারের রেসপন্সটাকে সেকেন্ড সার্ভারে শিফট করে দিবে আন্ডার 3 সেকেন্ড, 3 সেকেন্ডের ভিতরে ঘটনা ঘটবে, প্রবলেম হবে, যাতে সে প্রবলেম রিকভারি করতে পারে। দ্যাটস মাই সিনারিও। ঠিক আছে, এরপর আসো নেটওয়ার্ক ফেলিয়ার ডিটেকশন। সো এখন দেখো এই বিষয়টা দেখো, এইখানে যে দুইটা আমি এখন পড়তেছি, these things are more common in all the softwares, most of the softwares, ঠিক আছে। সো সব ম্যাক্সিমাম সফটওয়্যার ক্ষেত্রে এই ধরনের অ্যাভেলেবিলিটির ইস্যুগুলো সেম থাকতে পারে, সিকিউরিটির ইস্যু সেম থাকতে পারে। এখন আপনার সিনারিওতে যদি কোনো কিছু ডিফারেন্ট থাকে, নতুন কোনো গল্প থাকে, এখন আপনার মনে হচ্ছে যে এই গল্পটা আমি মুখস্থ করা গল্প থেকে ডিফারেন্ট, দেন রেদওয়ান তুমি কি করবা, সিনারি থেকে ওই জায়গাটা তুমি শুধু চেঞ্জ করবা। বুঝতে পারছো? জি স্যার। আমি একটা জিনিস আইডিয়া নিয়ে গেলাম, সে আইডিয়া অনুযায়ী করব, কারণ অনেক কিছুই সেম থাকে। কিন্তু এখানে ধরো যে নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবো, নিউ প্রোডাক্ট ইফ ইউর সিস্টেম ইজ অ্যাবাউট আ ই কমার্স ওয়েবসাইট এন্ড হোয়ার আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করেন, তাহলে আপনি এখানে নিউ প্রোডাক্ট নিয়ে কথা বলবেন। বাট আপনার সিস্টেমটা যদি নিউ প্রোডাক্টের না হয়, নিউ ডক্টর, যদি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম হয়, তাহলে আপনি ডক্টর কি ইউজ অ্যাড করবেন। বুঝতে পারতেছেন? এই হালকা জিনিসই চেঞ্জ হচ্ছে, বাট মূল কথা কিন্তু সেম থাকতেছে। এন্ড ইউ গাইজ আর এক্সপার্ট অ্যাবাউট বানায়া লেখা, ঠিক আছে? আপনারা বানায়া লিখতে পারবেন, আই নো দ্যাট। আপনাদের ভিতরে অনেক ভালো ভালো গল্প লেখক আছে। সো এই গেল হচ্ছে আমাদের ইউটিলিটি ট্রি, বাট গেল বলেও যায় নাই। এর ভিতরে একটা ছোট জিনিস রয়ে গেছে, যেটাকে আমরা বলতেছি এক্সপেকটেশন ভার্সেস ডিফিকাল্টি। ঠিক আছে, সো এইখানে কি প্রথম যে ছোট পার্টটা আছে, প্রথম পার্টটা, ফার্স্ট পার্টটা হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস ডিফিকাল্টি। তো আমরা দেখতেছি যে আমাদের সিস্টেমে আমাদের এই যেই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে, এটা কতটুকু দরকার, কতটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলতেছে ওকে এই জিনিসটা দরকার আছে, বাট এত বেশিও না, লো ইম্পর্টেন্স এই বিষয়টার। হ্যাঁ ঠিক আছে, আমাদের স্টেক হোল্ডারদের মধ্যে এই জিনিসটার গুরুত্ব একটু কম, কিন্তু এটা করতে গেলে ডিফিকাল্টি অনেক বেশি ফেস করতে হয়। ঠিক আছে, সিস্টেমটাকে খুব বেশি ফাস্ট বানাইতে গেলে, রিড রাইট খুব করতে গেলে ডিফিকাল্টি খুব বেশি ফেস করতে হয়। ঠিক আছে, এটা একটা বিষয়। তারপর ধরো যে আমাদের ভিডিও রিয়েল টাইম স্ট্রিমিং করতে গেলে রিয়েলিটি এক্সপেকটেশনও মোটামুটি ভালো, এই জিনিসটা লাগবে তাদের, এবং এটাকে বানাইতে গেলেও ভালোই ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। আবার যে নিউ প্রোডাক্ট অ্যাড করতে গেলে এক্সপেকটেশন হাই, যেটা থাকতেই হবে, এবং এটা অ্যাড করতে গেলে আমার ইনক্যাপসুলেশন অ্যাড করতে হবে, বিভিন্ন কোডিং এর প্রবলেম চেঞ্জ করতে, বিষয় অ্যাড করতে হবে। সো ওইটাও একটু হাই। ঠিক আছে, ডিফিকাল্টিও হাই। সো এইরকম করে র্যাঙ্কিং করতেছে। এখন নাও আপনারা যেটা করবেন, আপনাদের নলেজ অনুযায়ী আপনারা এটাকে র্যাঙ্ক করে দিবেন, কারণ এখানে আপনাকে ওইটা নিয়ে আমি জাজ করতেছি না, বাট এই জিনিসটা যাতে থাকে, সো দ্যাট ইন রিয়েল লাইফ ইউ নো দ্যাট দিস থিং সিস্ট। ওকে, সো আমরা আসলাম কয় নাম্বার ধাপে? 5 নাম্বার। স্যার হ্যাঁ, স্যার কোয়ালিটি অ্যাট্রিবিউটস অনুযায়ী তো আমাদের ইউটিলিটি ট্রি আরো মানে আমরা ছোট বড় করতে পারি, যেমন কোয়ালিটি অ্যাট্রিবিউট বেশি থাকতে পারে বা কম Yep. থাকতে পারে সিনারিওতে। Yes. হ্যাঁ রত্ন, তুমি একবারে পারফেক্টলি বলছো। কোয়ালিটি অ্যাট্রিবিউট অনুযায়ী অনেক বড় হইতে পারে। এখানে ধরো 4টা-5টা এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, আমাদের অন্য একটা স্লাইডে তুমি আরো কয়েকটা এক্সাম্পল পাবা। ঠিক আছে, এন্ড তোমার সুবিধার্থে তুমি চ্যাট জিপিটি থেকে ধরো এখন টুল ইউজ করো, যে কোনো সিনারিও নাও, সিনারিও থেকে তুমি ওর জন্য ধরো এই সকল ইনফরমেশন পেয়ে যাবা, সেটা থেকে তুমি ট্রি ড্র করে নাও। ঠিক আছে, তুমি ইনফরমেশন ইউজ করো ফর লার্নিং, এন্ড ওইটা থেকে তুমি ট্রি ড্র করো, যেটা তোমাকে হেল্প করবে টু আমাদের হচ্ছে ফাইনালে হয়তো বা সিনারিওটা ড্র করতে। বাট যেটা তোমাকে বলতেছিলাম রত্না, সেটা হচ্ছে যে অনেক বিষয় যেহেতু কোয়ালিটির সাথে সম্পর্কিত, অনেক কিছু আমাদের সেম থাকে। ঠিক আছে, সো মোটামুটি একটা প্যাটার্ন তোমার মনে থাকলে তুমি অন্যান্য প্যাটার্ন গুলো ধরতে পারবা। ঠিক আছে, অন্য সিনারিওতে ধরো আমি বলতেছি এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে, অন্যটা হয়তো ভিডিও অ্যাড করতে হবে, অন্যটা হয়তো ডক্টরকে অ্যাড করতে হবে, কোথাও হয়তো পেশেন্টকে অ্যাড করতে হতে পারে, জাস্ট ওই জিনিসটাই চেঞ্জ। বুঝতে পারতেছি? জি স্যার। সো একটা যে কোনো একটা সিনারিও নাও, তোমরা চ্যাট জিপিটি কে ধরো, ধইরা বলো যে আমাকে ইউটিলিটি ট্রি এর 3 কোয়ালিটি
দেন কোয়ালিটি অ্যাট্রিবিউট এবং তার জন্য সিনারিও। এইগুলো তুমি আমাকে একটা টেবিল আকারে সাজায় দাও, আমি ওটা থেকে একটা ট্রি ড্র করব। এটা একটা প্র্যাকটিস করে যাও, আই গেস অ্যান্ড আই এম কনফিডেন্ট দ্যাট হচ্ছে আপনি আপনার ফাইনালে কোনো প্রবলেম হবে না। শুধু তাদেরই প্রবলেম হবে যারা ড্র করেন নাই হয়তো বা কোনো কিছু ট্রাই করেন। এই গেলাম আমরা হচ্ছে 5 নাম্বার ধাপে আসছি। 5 নাম্বার ধাপে আমরা এখানে বইসা এই ইউটিলিটি ট্রি এর ডিসিশন নিচ্ছে আমার টিম। সো টিম ডিসিশনটা নেওয়ার পর তারা এইগুলোকে র্যাঙ্কিং করছে। র্যাঙ্কিং করার পরে ওই যে র্যাঙ্কিং গুলো এখানে আপনি বসাইছেন, র্যাঙ্কিংটা করার পর সে কি করবে না, অ্যানালাইজ দেন আর্কিটেকচার অ্যাপ্রোচ। যে অ্যাপ্রোচ গুলো এই সব কিছুর উপর থেকে ইউটিলিটি ট্রি, আর্কিটেকচার, আমাদের বিজনেস ড্রাইভার্স লাইক আওয়ার ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এবং আমাদের আর্কিটেকচার যেটা আমাদের আর্কিটেক্ট প্রপোজ করছে, এই সকল বিষয়কে নিয়ে আমরা এখানে অ্যানালাইজ চালাবো। বসবে, তারা ডিসিশন মেকিং করবে যে ওকে নাও এখানে অলরেডি আমাদের কাছে যে সকল ডকুমেন্ট আছে এখানে কি কি ট্রেড অফ আছে, হোয়াট আর দ্য ট্রেড অফস, what are the sensitive points, what are the risks of the system and non risks of the system। তারা এখানে এই ডিসিশন গুলো নিবে। নেওয়ার পর আবার এই ডিসিশন গুলোর উপরে তারা তো জাস্ট এই ডকুমেন্ট গুলোর উপরে ডিসিশনটা নিছে, যে সকল ডকুমেন্ট দেওয়া হয়েছে। এরপরে তারা করবে কি, আসলে নতুন করে বইসা আবার সেম জিনিস নিয়ে আবার ভাববে যে আচ্ছা ঠিক আছে, এটা তো বললাম যে এক্সিস্টিং ডকুমেন্টের উপরে, বাট যদি ধরো আজকে থেকে 10 বছর পর হঠাৎ করে কিছু ঘটে, তখন তারা এখানে কিছু সিনারিও নিয়ে আসবে, কিছু প্রবলেম আনবে, সেই প্রবলেমের সলিউশন নিয়ে নিজেরাই কথা বলবে, নিজেরা ব্রেন স্টর্মিং, বুদ্ধিমত্তা, একজন আইডিয়া শেয়ার করবে, নতুন আইডিয়া থেকে নতুন প্রবলেম আসবে এবং ওর উপর ডিপেন্ড করে নতুন করে আমাদের যে ইউটিলিটি ট্রি আছে তার সিনারিও গুলোকে প্রায়োরিটাইজ করবে। ঠিক আছে, প্রায়োরিটাইজ কি, নতুন করে বলবে যে ওকে এখন দেখতেছি যে 5 বছর পর এটার তো দাম বেশি হবে না, তাই মানে এটার তো গুরুত্ব অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, ডেটা লেটেন্সি, তাহলে এটার এক্সপেকটেশন আমার এল থেকে এইচ হওয়া উচিত, হাই এক্সপেকটেশন, আমার সিস্টেমটা খুব ফাস্ট পারফরমেন্স দরকার। ঠিক আছে, তো সো এই সকল ডিসিশন তারা এখানে নিবে, এই ধাপে নিবে, ব্রেন স্টর্মিং এন্ড প্রায়োরিটাইজ সিনারিও। দেন ফাইনালি যত ডিসিশন নেওয়া হয়েছে এর পরেও, ডিসিশনগুলো নেওয়ার পরেও ফাইনালি কি কি রিস্ক, সেন্সিটিভ পয়েন্ট, নন রিস্ক এগুলো থাকতেছে, এইটাকে তারা এই 8 নাম্বার অ্যানালাইসিস করবে এবং এই সব ডকুমেন্ট প্রেজেন্ট করে দিবে ফাইনাল ধাপে। তো এটা ছিল আমাদের 9টা ধাপ, একটু লেন্দি, একটু বেশি, বাট আসলে চিন্তা করে দেখেন এই দুইটা কাজ কিন্তু তারা সেম করতেছে। একটা হচ্ছে ব্রেনস্টর্মিং এর আগে করছে, আর একটা হচ্ছে ব্রেনস্টর্মিং এর পরে করছে। ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে প্রথম 3টা জিনিস আমরা শুধু প্রেজেন্ট করি, ডকুমেন্ট প্রেজেন্ট করি। প্রথমে আমরা এটিএম কিভাবে করব সেটা প্রেজেন্ট করব, সব ডকুমেন্টস প্রেজেন্ট করতেছি, দেন যে আর্কিটেকচার বানাইছি সেটাকে প্রেজেন্ট করছি। 4 নাম্বার ধাপটা একটু ডিফারেন্ট, আমরা যে আর্কিটেকচার বানাইছি ওই আর্কিটেকচারটা আসলে কিভাবে কাজ করবে, কি টুল ইউজ করবে, ঠিক আছে, লোড ব্যালেন্সার কোথায় হবে, ডেটাবেস কয়টা হবে, এই সকল বিষয় তখন এই জায়গায় আসবে। ঠিক আছে, দ্যাট মিনস আপনি যেই টোটাল ডায়াগ্রামটা করতেছেন, ডিটেল ডায়াগ্রামটা, সেটা এখানে থাকতে পারে। দেন ইউটিলিটি ট্রি করতেছেন, এরপরে এই সব কিছু নিয়ে গল্প করতেছেন, গল্প করতে যে নতুন আইডিয়া বের করছেন, আবার নতুন করে গল্প করছেন এবং ফাইনালি গল্প থেকে যে রেজাল্ট আসছে, রেজাল্ট হিসেবে কি আসবে, এই 4টা জিনিস আসবে। এই 4টা জিনিস এখানে প্রপোজ করতেছেন। এখন অনেকে বলে স্যার এই ফিগারটা কি ড্র করে দিব কি দিব না, আপনার উইশ। আপনি যদি এই সব কিছু করার পরে আপনার কাছে মনে হয় আই হ্যাভ এক্সট্রা টাইম, হোয়াই নট। ঠিক আছে, বিকজ এই 9টা ধাপ এই স্টেপের মাধ্যমেই হচ্ছে। সো এই গেল স্যার এই ফিগারটা, হুম স্যার ফিগার কোনটা বললেন স্যার? ফিগার বললাম আসলে, আচ্ছা এখান থেকে দেখো তোমাকে। আচ্ছা এখন লেকচার স্লাইড কিন্তু আমাদের 2টা আছে, হ্যাঁ, এটা আমরা এখান থেকে একটু বেস পড়ছি, এখানে আবার ডিটেইলড আছে, যারা ডিটেইল পড়তে চাও এখানে ডিটেইলড আছে, কে কোথায় কি করতেছে, হ্যাঁ, ইউ গেট দ্য ডিটেইলড আইডিয়া, কোথায় রিস্ক বলতে কাকে বোঝায়, নন রিস্ক কাকে বলে, সেন্সিটিভ পয়েন্ট কাকে বলে, এখান থেকে ডিটেইল আইডিয়া পাবা। আমরা ফিগার বলছিলাম, কনসেপচুয়াল ফ্লো বলে একটা ফিগার আছে, এগুলো এটা স্যার এটা কি এটিএম এর এক্সট্রা পিডিএফ নাকি স্যার? এক্সট্রা পিডিএফ না, এটাই এটিএম এর মেইন পিডিএফ। ঠিক আছে,
এটিএম এর যে লেকচার স্লাইড আছে ওইখানে গেলে তুমি এই পিডিএফটা পাবা। এন্ড এটিএমটা এখান থেকেই পড়ো আর কি, আমি ওইখান থেকে শর্টকাটে দেখাইছি বলে ওইখান থেকে পড়তে পারবো না, এটিএমটা এই পিডিএফ থেকে পড়বা। এইটা তোমরা পাবা হচ্ছে গিয়ে আই গেস 12 নাম্বার লেকচার স্লাইড ওইখানে পাবো। সো এইখান থেকে এই বিষয় গেলাম। এইখানে আসো আমি একটু দেখা দিই, এই জিনিসটা আমি প্রত্যেকবার বললে প্রত্যেকবার কেউ না কেউ কনফিউশনটা লাগায়, ঠিক আছে? সো আমি প্লেন বাংলায় বলতেছি, আপনারা আমার ভুল বুঝেন না। ইউটিলিটি ট্রি ড্র করতে হবে, ঠিক আছে? ওইটা ছাড়া কোনো ওয়ে নাই, টেবিল ড্র করবেন না। আমাদের এখানে লেকচার স্লাইডের মধ্যে দুইটা লেকচার আছে, একটা হচ্ছে ইভ্যালুয়েশন, যেখানে ট্রেড অফের কথা অলরেডি এটিএম এর কথা বলা আছে, সাথে অন্যান্য টেকনিকের কথা বলা আছে, প্লাস এটিএম এর ডেডিকেটেড তার জন্য আলাদা একটা লেকচার ক্রিয়েট করা আছে, সেইখানে আপনি একটা লেকচার স্লাইড পাবেন, ওইখানে এটিএম এর বিস্তর গবেষণা করা আছে, ঠিক আছে? তো এখান থেকে এটিএম এর বিস্তর গবেষণাটা আপনারা করবেন। আমি একটা কাজ করি, আমি ওই লেকচার স্লাইডটা একটু উপরে, এখানে আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমি একটা এক্সট্রা নোট দিছিলাম, বাট ওই নোটটাকে সবাই মিসআন্ডারস্ট্যান্ড করে, না আপনাদের ভালোর জন্য দিছি, কিন্তু আপনারা আসলে আপনারা ভুল বুঝেন করে নিয়ে প্রত্যেকবার। একটু নিচে নামাই দিই। ওকে, নিচে নামাই চলে আসছে। ওকে, তো এই যে এইখান থেকে ধরো এই হ্যাঁ, সো এই যে এক্সট্রা রিসোর্স অন এটিএম, আমি এটার নামটা চেঞ্জ করে দিই, নামটা এক্সট্রা রিসোর্সটা দিলে বেশি আমার ভয় পান। সিম্পল এক্সাম্পল of ATM Netflix। এবার হয়তো আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এখানে একটা সিম্পল এক্সাম্পল আছে, ঠিক আছে? আমি সবাইকে এনকারেজ করব যে যেহেতু আমি সিনারি থেকে সবকিছু দিচ্ছি, হ্যাঁ, আপনারা এইখান থেকে কিভাবে সিনারি থেকে লিখবেন তার একটা হয়তো বেস আইডিয়া আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? একটু নিচে গেলে মোটামুটি মাঝখানে দিকে গেছে। হ্যাঁ, এখানে আপনার এই যে এক্সাম্পল ফ্রম আর নেটফ্লিক্সের এক্সাম্পল, এখানে আপনাদের এক্সামকে মাথায় রেখে, নট রিয়েল পার্সপেক্টিভ, এক্সামকে মাথায় রেখে কিভাবে লিখতে পারেন তার একটা ডেমো দেওয়া আছে। ডেমো এই যে এখানে ধরো প্রেজেন্ট এটিএম লেকচার স্লাইড, ওকে ওকে, কার কাছে প্রেজেন্ট করবো এটিএম সেটা দেওয়া আছে। এখানে আপনি কিছু কথা লিখতে পারেন, ঠিক আছে? আমি খুব সিম্পলি দিয়ে রাখছি এটা। দেন হচ্ছে প্রেজেন্ট বিজনেস ড্রাইভার্স, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে বিজনেস ড্রাইভার্স এর, লাইক ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, দ্যাটস আওয়ার বিজনেস ড্রাইভার্স। কিন্তু রিয়েলিটিতে তো আমরা এখানে অনেক ডকুমেন্টস, আপনি এখানে বলতে পারেন যে ইন দিস স্টেপ উই প্রেজেন্ট দ্য ফাংশনাল এন্ড নন ফাংশনাল বিজনেস রিকোয়ারমেন্টস টু আওয়ার ইভ্যালুয়েশন টিম, এটা বলতে পারেন, ঠিক আছে? উই প্রেজেন্ট অল দ্য ডকুমেন্টস, এটা বলে আপনি শেষ করলেন। দেন হিয়ার আর সাম এক্সাম্পলস, এক্সাম্পল আইসা আপনি ফাংশনালের একটা এক্সাম্পল দিচ্ছেন, নন ফাংশনাল এক্সাম্পল দিচ্ছেন ফ্রম ইউর সিনারিও। দেন প্রেজেন্ট আর্কিটেকচার, এখানে আপনি যে কোনো একটা আর্কিটেকচার ডিসাইড করবেন, ওকে যে আমি মাইক্রো সার্ভিস ইউজ করতে চাচ্ছি, দ্যাটস মাই ডিসিশন। থেকে আমি ক্লাউডে ইউজ করব, সেটার জন্য আমি কন্টেন্টের জন্য সিডিএন ইউজ করব, আমি ব্রোকার ইউজ করব, এইটা ইউজ করব, সেটা ইউজ করব, ঠিক আছে? আমি হয়তো বা কাফকা ইউজ করব, সো এই সকল ডিসিশন নিলে এখন নাও আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোচ, যে কোথায় কোথায় আসলে আপনি বললেন মাইক্রো সার্ভিস ইউজ করবেন, বাট তার লোড ব্যালেন্সার থাকবে, কোথায় লোড ব্যালেন্সার থাকবে, কিভাবে সিডিএনটাকে এক্সিকিউট করবেন, কোন কোন টুলগুলো ব্যবহার করবেন, কার জন্য, ঠিক আছে? এই সকল ডিটেলড এখন আসতেছে ডিটেল। এখন আমি আবার বলতেছি, এই ধাপে এসে আপনারা আপনাদের ফিগারটাও ড্র করতে পারেন। ফিগার বলতে ওই মাইক্রো সার্ভিসের একটা ফিগার ড্র হইতে পারে এখানে, ওই সেম বিষয়, যেহেতু আমরা অ্যাপ্রোচটা আইডেন্টিফাই করতেছি। এরপর আসো ইউটিলিটি ট্রি, জেনারেট কোয়ালিটি অ্যাট্রিবিউট ইউটিলিটি ট্রি। এইখানে ভাই আমি চ্যাট জিপিটি থেকে এটা আপনাদের জন্য জেনারেট করে দিছি।
আপনারা যদি এইটারে দেখা এই টেবিলটা আইকা দেন, আমি নাম্বার কেটে দিব আপনাদের, ঠিক আছে? জাস্ট আপনারা কুইজে করছেন সেম কাজ, এটা করেন না। এইখান থেকে ট্রি আইকেন না, ট্রি এর যেটা ট্রি পড়ছি আমরা, অবভিয়াসলি ওই ট্রি থেকে ট্রি পড়বেন। এইটা একটা ব্যাড এক্সাম্পল ছিল। দেন আসেন অ্যানালাইজ আর্কিটেকচারাল অ্যাপ্রোচ, দেয়ার আর সাম হিয়ার আর সাম এক্সাম্পল। অথবা কিছু অ্যানালাইজ করছে যে আসলে কোথায় কোথায় রিস্ক নন রিস্ক পয়েন্টগুলো আছে। দেন ব্রেন স্টর্মিং করে নতুন তারা কোশ্চেন পাইছে। কোশ্চেন হচ্ছে কি, হোয়াট ইফ 40% অফ দ্য ইউজার সাডেনলি সুইচেস টু 4K, যেহেতু এটা একটা নেটফ্লিক্সের এক্সাম্পল। ক্যান A/B test a new UI component without restarting the service? That's a technical question. এটা নতুন টেকনিক্যাল কোশ্চেন আসছে। সো এই কোশ্চেন গুলোকে এখন আমাদের আর্কিটেক্ট সে নতুন ভাবে অ্যানালাইসিস করবে এবং সে তার রিস্ক নন রিস্ক এগুলোকে পয়েন্ট আউট করবে যে কি কি ট্রেড অফ, ফাইনালি কি কি ট্রেড অফ আফটার অল দ্য অ্যানালাইসিস অ্যান্ড ব্রেন স্টর্মিং, ফাইনালি কি কি ট্রেড অফ, রিস্ক, সেন্সিটিভ পয়েন্ট, নন রিস্ক আছে, ঠিক আছে? এন্ড ফাইনাল স্টেপে সে এই সব কিছু প্রেজেন্ট করতেছে। এন্ড হিয়ার ইজ এন বেস এক্সাম্পল, সবকিছু থেকে একটা দুইটা করে দিয়ে একটা এক্সাম্পল সাজানো হয়েছে। এন্ড আই থিঙ্ক ইউ ক্যান ডু বেটার। আমি এটা অবশ্য বেশি সময় না দিয়েই করছিলাম। ইফ ইউ ক্যান জাস্ট ইউজ অ্যান AI টুল, I think you can do better. Okay, here is an example. So আমি আপনাকে কন্টেন্টও দিছি, কি কাজ করে সেটাও বলে দিছি, এক্সাম্পলও দিয়ে রাখছি। নাও আপনার যেটা করতে হবে মোটামুটি একবার দেখতে হবে আর কি বিষয়টা, এন্ড খুব ডিফিকাল্ট কিছু না। So ATM done, evaluation done. Is there any question here? আছেন আপনারা না ঘুমাইতেছেন? No, ওকে, so আসো next, solid principle. That's also a solid thing. So solid principle এর solid thing আমরা সবকিছু মুখস্থ করবো, ঠিক আছে? 5টা প্রিন্সিপাল আছে। I know you guys know those principle, হয়তো একটু ভুলে গেছেন। মনে করবেন সিঙ্গেল, as for single responsibility, O for open close, L for list of substitution principle, তারপর দুইটা আমি মনে হয় ভুলে যাচ্ছি। I for কি? স্যার ইন্টারফেস Interface segregation. Then D for dependency inversion. So great. কোনটা কি কি কাজ করে খুব সিম্পলি ভাবে আপনি মুখস্থ করে ফেলবেন, মুখস্থ বলতে মাথায় রাখবেন, এন্ড আপনাকে এক্সপ্লেইন করতে বললো উইথ এন এক্সাম্পল, আপনি বিষয়টা এক্সাম্পলের সাথে এক্সপ্লেইন করলেন, ঠিক আছে? এই এছাড়া আর সলিড প্রিন্সিপলের কিছু নেই। ইয়েট সলিড প্রিন্সিপল খুবই ইম্পর্টেন্ট ফর ইওর ক্যারিয়ার। আপনার ক্যারিয়ার আপনি যখন কোডিং করবেন, প্রোগ্রামিং করবেন, ওইখানে সলিড প্রিন্সিপল খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ফর অ্যান আর্কিটেক্ট, হি হ্যাজ টু নো হাউ দ্য সলিড প্রিন্সিপল ওয়ার্কস, কিভাবে কাজ করে, কিভাবে ইনহেরিটেন্স কাজ করে, এই বিষয়গুলো তার মাথায় থাকতে হবে, যেহেতু সে সবকিছু ডিজাইন করবে, নট অনলি দ্য আর্কিটেকচার, অলসো দ্য ডায়াগ্রামস ইউ সি, লাইক ক্লাস ডায়াগ্রামস, সিকোয়েন্স ডায়াগ্রামস, সবকিছু আমার আর্কিটেক্ট ডিজাইন করতেছে। সো তার এই সকল প্রিন্সিপাল জানা থাকতে হবে। আমরা আর ভিতরে গেলাম না, I think you will go through the whole lecture. Finally, the last one, understand software architecture utilities, quality attributes. So first of all, you need to know what are the quality attributes we have for in our software architecture. At the time like this one. See this one. Okay, so these are the qualities that we need to have in our software, or we intend to achieve in our software, like performance, availability, modifiability, securitability, scalability, testability, usability, interpretability. So there are lots of ability that you want that your system should have, ঠিক আছে? So performance কি, এটা কি সেটা কি, I think আমার বলা তেমন কিছু নাই, you guys are more knowledgeable
ইন দিস টপিক। যেটা আমাদের পড়তে হবে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট আর দ্য টেকটিক্স। আমাদের এই স্লাইডের বা এই ফাইনাল স্লাইডের উদ্দেশ্যই হচ্ছে to introduce you to some kind of techniques that an architect uses when he faces a problem. ঠিক আছে, আপনি যখনই বিপদে পড়বেন কোন ল্যাডারটা ইউজ করবেন, কোন টুল ইউজ করবেন, এইটা আপনার জানা থাকতে হবে। সো আর্কিটেক্ট যখনই দেখবে ও নো আমার সিস্টেমটা খুব স্লো কাজ করতেছে, তখন সে চিন্তা করবে এই স্লো কাজ থেকে আমি যদি এখন বাঁচতে যাই তাহলে আসলে আমি এখন কি ইউজ করব। সো আমার এখন কোন অস্ত্রটা ইউজ করতে হবে। দ্য অস্ত্র অর দ্য ওয়েপেন ক্যান বি ক্যাশিং। ঠিক আছে, আপনি ক্যাশ ইউজ করতে পারেন রাদার দেন জাস্ট রিডান্ডিং দ্য রিকোয়েস্ট ফ্রম আওয়ার ডেটাবেস। আমরা নতুন একটা ডেটাবেসের রেপ্লিকা তৈরি করতেছি যেখানে আমার র্যাপিড অ্যাক্সেস ডেটাগুলো থাকতেছে। সো উই আর কলিং দ্যাট আওয়ার ক্যাশ। ঠিক আছে, সো এর ট্রেড অফ কি, যত বেশি মেমোরি অত বেশি টাকা। ঠিক আছে, খরচ হচ্ছে বেশি। ডেটাবেস থাকা সত্ত্বেও আবার ডেটাবেসের আরেকটা ডুপ্লিকেট ভাই ক্রিয়েট করতেছেন, দ্যাট মিনস আপনার টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, সো দেয়ার ইজ ট্রেড অফ। তারপর আসো, আবার সিস্টেমটা স্লো, যতই টাকা খরচ করলাম লাভ হচ্ছে না। এখন কি করতে হবে, উই ক্যান ইউজ প্যারালাল কম্পিউটিং আর উই ক্যান ইউজ কনকারেন্সি। ঠিক আছে, আমাদের প্রসেসরের ভিতরে লাইক আপনার প্রসেসর আছে, আপনার প্রসেসরের ভিতরে মাল্টিকোর আছে, কিন্তু আপনি আপনার সিস্টেমটাকে ওইভাবে ডিজাইন করলেন না যে আপনার মাল্টিকোর সে ইউজ করে, তাহলে কোনো লাভ হইলো না। ঠিক আছে, তাহলে আপনার সফটওয়্যারটাকে প্রোগ্রামিং করার সময় বা বানানোর সময় বা আর্কিটেকচার করার সময় এমন ভাবেই ডিজাইন করতে হবে যাতে সে আপনার মাল্টিকোরকে অ্যাক্সেস করতে পারে, অথবা মাল্টিকোর যদি না থাকে, যদি সিঙ্গেল কোর থাকে তাহলে কনকারেন্সি করতে পারে সে। দ্যাট মিনস একটা টাস্কের ভিতরেই সে মাল্টিপল টাস্ক কমপ্লিট করবে। ঠিক আছে, বড় কাজ কমপ্লিট হওয়ার জন্য ছোট কাজ যাতে বসে না থাকে, বড় কাজের সাথে সাথে মাঝখানে যে কোনো একটা ফাঁকে ফাঁকে ছোটদের কাজগুলো যাতে কমপ্লিট করতে পারি। দ্যাটস আওয়ার প্যারালাল প্রসেসিং। খুব সিম্পলি যদি আমি বলি, ট্রেড অফ কি, ইট ক্যান বি কমপ্লেক্স, ইটস আ কমপ্লেক্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রসেস। দেন লোড ব্যালেন্সিং অলসো আমাদের পারফরমেন্সের জন্য হেল্প করে। সো ইউ নিড টু নো দ্যাট লোড ব্যালেন্সিং বলে একটা ওয়েপেন আছে যাকে দিয়ে আমি আমার পারফরমেন্সকে ইনক্রিজ করতে পারি। রিসোর্স পুলিং, আমার র্যাম রোম অ্যান্ড আদার রিসোর্স যে কোনো একটা জায়গায় আছে, আমার যতটুকু দরকার অতটুকু র্যাম আমি ওইখান থেকে নিচ্ছি। দ্যাটস আওয়ার রিসোর্স পুলিং। ডিটেল করে নিয়েন। অ্যাসিনক্রোনাস প্রসেসিং, একই সময় আপনি একটা বড় টাস্ক কমপ্লিট করতে চাচ্ছেন, আপনার ওই টাস্কটাকে ব্যাকএন্ডে পাঠিয়ে দিয়ে আপনাকে অ্যাজ এ ইউজার সে ওয়েটিং এ রাখতেছে না যে স্যার আপনি বসে থাকেন, আপনি জুস খান, অর ইউ ক্যান পারফর্ম এনি আদার টাস্ক। আমি ব্যাকএন্ডে বসে আপনার জন্য আপনার যেই লেন্দি কাজটা বা সময় এক্সপেন্সিভ কাজটা সেটা আমি করে দিচ্ছি। লাইক আমরা এক্সাম্পল দিছিলাম যে ধরো এআই প্রসেসিং। ঠিক আছে, ধরো তুমি হচ্ছে এআই কে বলছো কোনো একটা কাজ করতে, সে ওইটা চিন্তা করতেছে বিহাইন্ড দ্য রিজন, বিহাইন্ড দ্য সিন আর কি, তার মডেলটা চিন্তা করতেছে, তোমাকে বলতেছে ইউ ক্যান ডু অ্যানাদার টাস্ক, আপনি আমার সাথে ক্যাজুয়াল কনভারসেশন চালায় যান, আমি রিসার্চ কমপ্লিট করে আপনাকে জানাই দিব, যেটা তুমি চ্যাট জিপিটিতে রিসার্চের অপশনে দেখো। সো এই দিস আর দ্য প্রসেস ফর আওয়ার পারফরমেন্স। ঠিক আছে, পারফরমেন্সের টেকনিক। সো এরকম টেকনিক আছে ফর অল দ্য কোয়ালিটিস। এখন একজন আর্কিটেক্টে সে যত বেশি নলেজেবল হবে, যত বেশি চুজি হইতে পারবে যে কোথায় আমি কোন জিনিসটাকে চুজ করলে আমার বেস্ট আর্কিটেক্ট বেস্ট আরো বেস্ট হয়ে যাবে। ঠিক আছে, সো সে তত ভালো আর্কিটেক্ট। সো এরকম আপনাকে মাস্টার হইতে হবে, অ্যান্ড দিস মাস্টারি কামস ফ্রম ইউর এক্সপিরিয়েন্স। আপনি একদিনে কখনো হবেন না। দিস ফিল্ড, আর্কিটেকচার ফিল্ড, ইজ অলসো অ্যান এক্সপিরিয়েন্সড ফিল্ড। সো হচ্ছে আপনার থ্রু ইউর ইরর অ্যান্ড ইউর প্রবলেমস, আপনি আপনার লাইফে যেসব প্রবলেম ফেস করবেন সেখান থেকে আপনার এই ডিসিশনগুলো অত আস্তে আস্তে বেটার হতে থাকবে। অ্যান্ড এক্সামের মধ্যে আপনার এক্সপিরিয়েন্স পড়ার মাধ্যমেই আসবে। আপনি শুধু এই সবগুলো পড়বেন, কোনটা কখন কোথায় কার জন্য ইউজ করবেন তার আপনার জানা থাকতে হবে। অ্যাভেলেবিলিটির জন্য কি কি টেকনিক আছে সেটা মুখস্থ করবেন, খুব সিম্পল। দেন আসলে মডিফায়াবিলিটির জন্য কে কে আছে সেগুলোকে দেখবেন, অ্যান্ড তারা কেন ইউজ হচ্ছে, কি ইউজ হচ্ছে একটু দেখে নেবেন। এত ডিফিকাল্ট কিছু না, একবার পড়লে খুবই ইন্টারেস্টিং বিষয়। তো
আপনাদের কাছেও নতুন, আই গেস আপনারা মজা পাবেন কইরা। ঠিক আছে, এগুলো একটু দেখে নিন। সিকিউরিটির জন্য কি কি লাগবে, ঠিক আছে, অথেন্টিকেশন লাগে সিকিউরিটির জন্য, জানেন সবাই, অথরাইজেশন লাগে, তারপরে লাগে হচ্ছে ইনক্রিপশন করলে সিকিউরিটি আসে, ও আচ্ছা। তারপরে ইনপুটটারে যদি ভ্যালিডেট করি, কে আমার কাছে কি পাঠায় দিচ্ছে, আমাকে যদি ওয়ার্ম পাঠায় দেয় বা হচ্ছে ওই একটা ডুপ্লিকেট লিঙ্ক পাঠায় দিচ্ছে ফেসবুকে, ঢুকে গেলাম, আইডি চলে গেল, ঠিক আছে। সো এই সকল বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে ফর ইনপুট সিকিউরিটি। স্কেলেবিলিটি টেকটিক্স, কিভাবে স্কেলেবিলিটি বাড়ানো যায়, হরিজন্টাল স্কেলিং অনেক করছি, আর করবো না। রেপ্লিকেশন, একটা সিস্টেমকে মাল্টিপল কপি করে রাখা। শ্রেডিং, শ্রেডিং কি, ডেটাবেসকে মাল্টিপল ছোট ছোট ডেটাবেসে ভাগ করে দেওয়া, বড় ডেটাবেসে ছোট ভাগে ভাগ করে দেওয়া। স্টেটলেস, ডেটার ইনফরমেশন আমার এক সার্ভিস থেকে আরেক সার্ভিসের কাছে যাইতেছে, মাঝখানে কোনো ডেটাবেসে আমরা কোনো ইনফরমেশন সেভ করতেছি না, ওটা জাস্ট হচ্ছে এদের কনভারসেশনের জন্য রাখতেছি, কনভারসেশন শেষ, ডেটাও ডিলিট করে দিচ্ছি। তারপর টেস্টেবিলিটি টেকনিক্স, কি কি টেকনিকের মাধ্যমে টেস্ট বাড়া যায়, ভালো টেস্ট করা যায়। ইউজিবিলিটি কখন বাড়ে, ইউজারের কাছ থেকে ফিডব্যাক নেবেন, তাকে ইরর মেসেজ দিবেন, ও সরি আপনার কারেন্ট চলে গেছে তাই আমরা পারতেছি না এখন ইনফরমেশন দিতে, সেরকম হয়তো বা খুব ভালো মেসেজ দিতে পারেন, তাহলে ইউজিবিলিটি বাড়ে। ডু আনডু, কিছু সে ভুল করে সাবমিট করে দিছে, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ভুলে সাবমিট করে ফেলছে, কিন্তু দেখছে যে ফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে নিজেরটা না দিয়ে, এখন তো এটা আনডু করতে হবে, তাই না, স্যার ধরে ফেললে তো নাম্বার কেটে দিবে, তখন সেটাকে আনডু করার অপশন থাকতে হবে আপনার কাছে। Interpretability and so on, so done. So this was all about our final syllabus. ঠিক আছে, so till now কার কোনো কোশ্চেন আছে ফুল সিলেবাস নিয়ে? আই হোপ আপনারা সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিচ্ছেন, প্রেজেন্টেশন সাবমিট করে দিচ্ছেন। প্রেজেন্টেশন তো দিছেনই, এন্ড কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমরা ওই প্রবলেম নিয়ে কথা বলি। স্যার, জি শুনতেছি। আপনার সাথে আমার কথা হয়েছিল, আপনি বলছিলেন ওই অ্যাসাইনমেন্টের লিঙ্কটা একটু ওপেন করবেন, ওই আমি সাবমিট করতে পারিনি, আপনার জানাইছি। কোন সেকশন? স্যার 41 এ। জি স্যার। ওকে, সো সিমিলার আর কারো কোনো প্রবলেম আছে? আজকে সব প্রবলেম শুনবো, এরপর আর কোনো প্রবলেম শুনবো না। স্যার সাবমিট কয়টার মধ্যে করতে হবে স্যার? মানে আমি একটু বাইরে আসছি, বাসায় গিয়ে হয়তো পিসিতে বসে সাবমিট করব। হ্যাঁ সাবমিট করেন, সমস্যা নেই, ওপেন করে দিচ্ছি আমি এ সেকশনের জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। সো কারো কোনো কোশ্চেন নাই? স্যার প্রেজেন্টেশন স্লাইড কি সাবমিট করা লাগবে? বুঝি নাই। প্রেজেন্টেশন স্লাইড প্রেজেন্টেশন স্লাইড সবাই সাবমিট করবেন, ঠিক আছে, এটা না করলে একটু বিএলসির মার্ক কম পাই, বুঝছেন। আর কি করবো, আপনাদের তো মার্ক দিতে চাই, আমাদের মার্ক হচ্ছে বিএলসিতে। আপনারা যখন প্রেজেন্টেশন ভালো মতো সাবমিট করেন তখন হচ্ছে ওইটার মার্ক দেয় হচ্ছে ফ্যাকাল্টিদের, যে স্টুডেন্ট খুব ভালো রেসপন্স করে, স্টুডেন্ট তো রেসপন্স করতে চায় না, এতে সমস্যা। ঠিক আছে, সো সাবমিট করে দিন, সবাই স্যার সাবমিট এটা করে আগে আগে কইবেন না এটা স্যার, হ্যাঁ স্যার আগে বললে তো এটা আমরা করতে তো না আগে আপনার সবার ফুল মার্ক দিয়ে দিলাম। হ্যাঁ ফুল মার্ক দিয়ে দেন আমাকে। স্যার সবার করতে হবে প্রেজেন্টেশন সাবমিট স্লাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবাই ওই সেম জিনিসটাই রিডান্ডেন্ট দিয়ে দিবেন আর কি। এটা টাইম আছে, এটা টাইম নিয়ে কোনো সমস্যা নাই, এটা তো কোনো মার্ক নাই, মানে এখানে সাবমিটের কোনো মার্ক নাই, জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশনগুলো আমি রাখছি, ঠিক আছে। এন্ড আই হোপ সবাই স্যার সাবমিট করে দিবেন। শুধু স্লাইড জমা দেবো? হ্যাঁ শুধু স্লাইড, আর কিছু না। সবাই গ্রুপের সবাই সেম স্লাইডটাই জাস্ট আপনার পোর্টাল থেকে আপনি জমা দিলেন, তাহলে হচ্ছে এখানে ওই 50 আউট অফ 50 দেখায়, এন্ড আপনারও হচ্ছে ওই কতগুলো যত টাস্ক সাবমিট করতে হবে সেই সব টাস্কগুলো সাবমিটেড দেখায়। এই কি বলছে, আপনারা সিনিয়র স্টুডেন্ট, আপনাদেরকে আর কি বলবো, কত ঝামেলায় রাখছেন। সরি রেকর্ডিং হচ্ছে, যাই হোক এটা দিতে হবে। এরপর আসেন, কোনো প্রবলেম আছে? ওকে,
আছে? স্যার কোয়ালিটি অ্যাট্রিবিউটটা এটা কিভাবে জিজ্ঞেস করতে পারেন আমাদের? আহ, তো কিভাবে জিজ্ঞেস করতে পারি, এত কোশ্চেনের কথা জিজ্ঞেস করতেছেন। রেদওয়ান কিন্তু খুব চালাক, ঘুরে ফিরে কোশ্চেনটাই জিজ্ঞেস করে, ঠিক আছে? আহ, আপনারা ওই যে বললাম কোয়ালিটি অ্যাট্রিবিউটস, কোয়ালিটি গুলো পড়েন, কোন কোয়ালিটিতে যে টেকনিক গুলো আছে, কখন কোন টেকনিক ইউজ করলে কি প্রবলেম সলভ হয়, এগুলো জাস্ট দেখা যান। আই হোপ আপনারা পারবেন, ঠিক আছে? এর থেকে আর বেশি ডিফিকাল্ট কোশ্চেন এখানে আসবে না। ওকে সবগুলো তো স্যার মনে নাও থাকতে পারে, যদি উল্টাপাল্টা হয়ে যায় কোনোটা। উল্টাপাল্টা এখন পারফরমেন্সেরটা যদি অ্যাভেলেবিলিটিতে দেন তাহলে তো উল্টাপাল্টা হবেই। ও মানে দুই একটা হয়তো বা মিসিং হয়ে গেলে প্রবলেম তেমন ক্রিয়েট হবে না, বাট ট্রাই করেন অ্যাটলিস্ট 2 থেকে 3টা সবগুলা কোয়ালিটির জন্য মনে রাখতে। নাম মনে রাখতে তো পারবেনই যে আসলে কি কি থাকে, এত ডিফিকাল্ট না। অলরেডি আপনারা অনেক কিছু নাম জানেন, লোড ব্যালেন্সিং ম্যালেন্সিং এগুলো তো জানেনই, ঠিক আছে? জাস্ট নতুন হয়তো বা 2 একটা টার্মের সাথে আপনারা পরিচিত হবেন, এন্ড ওই টার্মগুলো কি করে একটু দেখে যান। একটু কষ্ট দিলাম আর কি আপনাদের জীবনে, তো এমনি আপনাদের অনেক কষ্ট, আর একটু কষ্ট বাড়াই দিলাম। আচ্ছা এখন আসো, যারা আমার হ্যাঁ বলেন। স্যার 41C আমিও পাইছিলাম না সার্টিফিকেটের, এটা মানে কোন জায়গায় জমা দিব তো ভুলে গেছিলাম পরে। আরে বাবা রে বাবা, মানে বিএলসি মানে চিল্লাই চিল্লাই বলতেছে, এই যে অ্যাসাইনমেন্ট দেখছেন কত সুন্দর করে সাজানো আছে। এইখানে আপনি কোন তারপরে সেক্টরে? ভুলে গেছিলাম, মনে ছিল না। হ্যাঁ হ্যাঁ। একটু ওপেন করে দিবেন, জমা দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, এখনো জমা দেন নাই? দেখি এটা কি অফ করা কিনা। ফোরটি সি ডিউ ডেট, এটা তো ওপেন করাই, অফ করা না তো। আপনাকে ডিউ দেখাবে যে আপনি লেট করছেন, বাট সিস্টেম আপনার ইনফরমেশন নিবে। আপনি সাবমিট করার ট্রাই করেন আই গেস। আচ্ছা স্যার। এন্ড পিডিএফ চাইছি, তো পিডিএফ এ সাবমিট করেন। পিডিএফ দেওয়া আছে, এই জন্য হইতে পারে প্রবলেম। ওকে, এনি আদার প্রবলেম যদি না হয় আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের যারা চালাক আছে মানে। স্যার হ্যাঁ মনিরা বলেন, স্যার কি বলবেন? ইভালুয়েশন, স্যার রাহনুমা, হ্যাঁ স্যার ইভালুয়েশন টেকনিক থেকে কি এরকম মানে একটা সিনারিও থাকবে, দেন সিনারিও থেকে আমাদের যে কোনো একটা টেকনিক ফাইন্ড আউট করে দেন ওটা এক্সপ্লেন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সিনারিও। 4টা টেকনিকের কথা বলতেছেন? ইভালুয়েশন টেকনিক হ্যাঁ হ্যাঁ, ইভলিউশনের স্লাইডটা তো থেকে। 4টা টেকনিক আছে, আর হচ্ছে আমাদের একটা এটিএম আছে, এই করছি আমরা। তো হ্যাঁ, সিনারি থাকবে, সিনারি থেকে আপনাদের কোশ্চেন করবে ফ্রম যে হচ্ছে কিভাবে কোন আর্কিটেকচার কোন টেকনিক আপনি ইউজ করবেন, কখন করবেন, একটু ওটা সম্পর্কে এক্সপ্লেইন করবেন। সো তার জন্য আপনার জন্য আপনার অবশ্যই জানতে হবে সেই টেকনিক কিভাবে কাজ করে, কি কাজ করে। ওকে, এখন আসো যারা আমার একটু হচ্ছে দুর্বল স্টুডেন্ট আছেন তাদের জন্য, যেহেতু হচ্ছে রেজাল্ট তো মিড টার্মে যা করে ফেলছো, অনেকে তো খুবই খারাপ করছো। এখন এদেরকে পাশ করানো তো ধরো হচ্ছে তোমরা না চাও, যারা খারাপ করছো, আমার হাতে নাই, খুবই ডিফিকাল্ট। ফাইনালে মার্ক উঠানোর অনেক জায়গা আছে, ঠিক আছে? লাইক তুমি ইচ্ছে যদি মাইক্রো সার্ভিসটা খুব ভালোভাবে পড়লা, মানে একটা যে কোনো একটা ড্রয়িংও ভালোভাবে মুখস্থ করে গেলা, এবং ওটার সাথে সার্ভিস দু একটা একটু লিখে টেখে দিয়েও যদি আসতে পারো, ভালো মার্ক পাইতেছো, তাই না? এবং ওটার একটু টুকটাক যদি মোটামুটি এক্সপ্লেন করতে পারতেছো, সো হচ্ছে মাইক্রো সার্ভিস ভালোভাবে পড়ো। অ্যান্ড এক্সপ্লেনেশনের সময় আমি অবশ্যই বলবো ট্রাই টু বি মোর সিলেক্টিভ ওয়েল রাইটিং। আপনি হচ্ছে ওই গরুর রচনা লিখেন না। এত সিনিয়র হওয়ার পরেও আসলে আপনাদের লেখার মধ্যে যখন গরুর রচনা দেখি একটু কষ্ট লাগে, মানে পড়তেও তো কষ্ট লাগেই, মাঝে মাঝে তো আমি 2 একটা লেখা পাঠায়ও দিই আপনাদের। আচ্ছা হচ্ছে একটু গরুর রচনা কম লিখবেন। ইনফরমেশন যেটা মেইন ইনফরমেশন আছে সেটাকে কি ওয়ার্ড আকারে আপনি একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্সের ভিতরে শেষ করেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস, কোশ্চেন পড়বেন। আপনি আপনাদের ছোটবেলায় স্যার ম্যাডাম বলছে কিনা আমি জানি না, আপনি কোশ্চেন পাওয়ার পর 10 মিনিট সময় নেবেন,
10টা মিনিট টাইম নেবেন শুধু কোশ্চেন পড়ার জন্য, অ্যান্সার করবেন না, কিচ্ছু করবেন না, শুধু কোশ্চেন পড়বেন। আপনাদের মোস্ট অফ দ্য পার্সন দেখা যাচ্ছে যে সবই পারে, আমি বুঝতেছি যে সে সব পারে, কিন্তু সে কোশ্চেনই পড়েনি। ঠিক আছে, কোশ্চেনে যেই জিনিসটা চাবে শুধু সেই জিনিসটাই লিখবেন। আপনাদের পটভূমি লেখার কোনো দরকার নাই, আমি বারবার করে বলছি, পটভূমি লেখার দরকার নেই, ইতিহাস লিখাইসা আমার অ্যান্সার করার দরকার নেই। আপনার এইখানে যদি চায় যে জাস্ট এক্সপ্লেন, গিভ অ্যান এক্সাম্পল, এক্সাম্পল দিতে বললে আবার এক্সপ্লেন করার দরকার নেই। ঠিক আছে, যদি দুইটাই বলে তাহলে দুইটা করবেন। এক্সপ্লেন করতে গেলে 1-2 লাইনের, ডিপেন্ডিং অন দ্য মার্ক, অবশ্যই ডিপেন্ডিং অন দ্য মার্ক আপনি এক্সপ্লেনেশনটা দিবেন। এই হচ্ছে বিষয়। পয়েন্টিভ লিখবেন। এটিএম এর ক্ষেত্রে এটিএম এর এক্সাম্পলটা দেখা যাবেন, আপনি নিজের মতো মাথায় এক্সাম্পল সাজানো ট্রাই করেন, প্রত্যেকটা ধাপ কি করে সেইটা পড়েন। এটিএমটা পড়েন, বড় একটা টপিক। যারা দুর্বল আছেন তাদের জন্য অবশ্যই বলতেছি, 5 মার্ক উঠাইতে গেলে আপনার এটিএম আর হচ্ছে মনোলিথিক হইলেই 5 মার্ক আপনার উঠে যাবে, ডাইরেক্ট আমি বলে দিচ্ছি। ঠিক আছে, অন রেকর্ডে আছে। সো দুর্বলগুলো এই দুইটা খুব ভালোভাবে পড়েন, আর যারা সবল আছেন, মোটামুটি স্ট্রং আছেন একটু থিওরিটিক্যালে, তারা বাকিগুলো ভালোভাবে দেখা যাবে। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ, বলে ফেলেন। স্যার ওই কোয়ালিটি এই ট্যাকটিক্সটা কি, ওটাতে কিভাবে কোশ্চেন আসবে? হয়তো কোশ্চেনটাই জিজ্ঞেস করে ফেলছেন তো, কিভাবে স্যার একটু বলেন না কয়েকটা, যে স্যার এটা ওই পড়লে স্যার পাবো। স্যার আমি স্যার একটু ওই দুর্বল টপিকটা স্টুডেন্ট বেশি তো। বড় হয়ে যায় স্যার। ধরেন আপনারা, আমি বললাম যে ধরেন এই সিনারিওতে রেদওয়ান একজন আর্কিটেক্ট, সে সিনারিওটার একটা প্রবলেম আইডেন্টিফাই করছে। সেই প্রবলেমটা হচ্ছে কি, এই সিনারিওতে পারফরমেন্স নাই। ঠিক আছে, এখন এই পারফরমেন্সটা ইনহ্যান্স করতে হইলে অ্যাজ অ্যান আর্কিটেক্ট তুমি কি কি টেকনিক ইউজ করতে পারো, বুঝতে পারছো? তখন তুমি বলবা ওকে, আমি এখানে লোড ব্যালেন্সার ইউজ করতে পারি, আমাদের সার্ভিসগুলোতে অনেক বেশি ট্রাফিক আসতেছে, তাই লোড ব্যালেন্সার কি করবে, ট্রাফিকটাকে ডাইভার্ট করে দিবে। দ্যাটস আ পয়েন্ট। এই একটা পয়েন্ট গেল। পরের পয়েন্ট তুমি বললা যে প্যারালাল প্রসেসিং করতে পারি, যেহেতু অনেক ট্রাফিক, এই লোকগুলোর যে কাজগুলো আছে, টাস্কগুলো আছে, যাতে ফাস্ট হয়, তাইলে আমরা হচ্ছে প্যারালাল প্রসেসিংটা এখানে ইন্ট্রোডিউস করব। তারপরে তুমি বললা এটার পাশাপাশি আমরা কি করতে পারি, অ্যাসিনক্রোনাস প্রসেসিং করতে পারি, যে আমাদের যেই কাস্টমাররা আছে তারা যাতে কাজ করার সময় একটা বড় টাস্ক, ধরো হচ্ছে সে অর্ডার করছে কিছু একটা, অর্ডারটা প্রসেস হওয়ার জন্য সে যাতে বসে না থাকে, অর্ডারটা ব্যাকএন্ডে প্রসেস হইতে থাকবে, আমার কাস্টমারকে আমি ছেড়ে দিব, সে নতুন করে প্রোডাক্ট যাতে কিনতে পারে। ঠিক আছে, সো অ্যাসিনক্রোনাস প্রসেসিং করব। সো এইভাবে তুমি ধরো বললা এই সকল টেকনিক যদি আমি আমার সিস্টেমে রেদওয়ান ইউজ করে অ্যাজ অ্যান আর্কিটেক্ট, তাইলে সে সিস্টেমটাকে বুলেটের গতিতে ফাস্ট বানায় ফেলবে। ঠিক আছে, সো এই হইলো কোশ্চেন, এই হলো কোশ্চেনের অ্যান্সার। সেম থিং গোজ ফর অ্যাভেলেবিলিটি। আপনাকে বললো যে অ্যাভেলেবিলিটিতে যদি হঠাৎ করে রেদওয়ান প্রবলেম ফেস করতেছে, নাও হোয়াট আর দ্য টেকনিক রেদওয়ান ক্যান অ্যাপ্লাই টু ইনক্রিজ হিজ কি বলে অ্যাভেলেবিলিটি, সিকিউরিটি, দেন স্কেলেবিলিটি। সেম কোশ্চেনটা আপনাকে রিপিটেডলি আসতে পারে। সো নাও আপনার যেটা করতে হবে, you will go through everything and আপনি পড়বেন আর কি কোনটা কি টেকনিক আছে, আর টেকনিকটা আসলে কি করে, মূল মর্ম কথাটা ভিতরে রাখতে, আপনার ভিতরে রাখতে পারলেই হয়ে যাবে। মুখস্থ করতে বলতেছি না, বাট একটা সার্টেন সেন্স যাতে থাকে যে অ্যাভেলেবিলিটির জন্য কি কি করতে হয়, পারফরমেন্সের জন্য, সিকিউরিটির জন্য কি কি করতে হয়, একটু মোটামুটি থাকলেই আপনি যে কোনো, যেভাবেই আপনারা আমি কোশ্চেন ঘুরে পেঁচায় যতভাবেই দিতে ট্রাই করি, আপনি সেটার অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে, any other question, any other problem? স্যার হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আমাদের কুইজের স্ট্যান্ডার্ড টাইপেরই তো কোশ্চেন হবে নাকি? মানে স্ট্যান্ডার্ড গুলো যে আমরা কুইজে দিছি ওই টাইপসের সিনারিও, ওরকম ডিফিকাল্টি ওরকমই তো থাকবে? ডিফিকাল্টি একটু বেড়ে যেতে পারে। ঠিক আছে, আপনাদের কোশ্চেন যখন আমরা করি, কোশ্চেনটা কয়েকটা ডিফিকাল্টি ফেজে থাকে। একটা হচ্ছে খুব সিম্পল ফেজ, একটা হচ্ছে বাংলা ফেজ। ঠিক আছে, বাংলাটা সবাই অ্যান্সার করতে পারে, একদম ধরেন দুধ ভাত, যাদের ধরেন হচ্ছে মোটামুটি আমরা চাই যে আপনারা সবাই পাস করেন, তাও যারা পাস না করে তারা হচ্ছে নিজেরা চায় না যে পাস করতে। ঠিক আছে, সো ওই দুধ ভাত অ্যান্সার করলেন,
করার পরে আপনাদের হচ্ছে সেকেন্ড ইন্টারমিডিয়েট স্টেজ, যেখানে একটু ডিফিকাল্ট কোশ্চেন থাকে, লাইক ধরেন মাইক্রো সার্ভিস আছে, মাইক্রো সার্ভিস একটু ডিফিকাল্ট, আপনার হয়তো সিনারি থেকে খুঁজে বের করে করে রাখতে হবে, আর্কিটেকচার ইভ্যালুয়েশন একটু ডিফিকাল্ট, ঠিক আছে, এটা একটু বের করতে হলো। অ্যান্ড ফাইনালি আমরা ধরো 10 মার্ক এমন ধরে রাখি যে টপ নচ যারা স্টুডেন্ট আছে তারা ধরো ওইটাকে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। সো ওইটার জন্য একটু বেশি ডিফিকাল্টি লেভেল থাকে, সো একটু কোশ্চেন গুলো ওইভাবেই সাজানো হয়। সো হচ্ছে এই, ঠিক আছে, ইজি কোশ্চেনও পাবেন, কোশ্চেন পাবেন। একটু বলবেন হুম ইউটিলিটি ট্রি। ইউটিলিটি ট্রি নিয়ে বললাম না আমরা, আপনি কি মিস করছেন স্তুতি? জি স্যার, মিস করে ফেলছি। আমি ভিডিও শেয়ার করে দিব, ভিডিও করা আছে সবকিছু। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মাইক্রো সার্ভিসের কোনো আছে ওই ডায়াগ্রাম বা চিত্র আঁকা লাগবে? কার মাইক্রো সার্ভিসের? জি স্যার। আপনিও মিস করছেন, ক্লাসে তো মাঝখান দিয়ে ঢুকছেন। এটা এক্সাম্পল দেওয়া আছে মাইক্রো সার্ভিসের, অনেক এক্সাম্পল দিয়ে রাখছি আমি, 5-7টা দিয়ে রাখছি, এখানেও একবারে একটা বোল্ড করে দিয়ে রাখছি, ঠিক আছে। মাইক্রো সার্ভিস অবশ্যই চিত্র এক্সপ্লেনেশনও আছে, বুঝবেনও আঁকবেনও, ঠিক আছে। মনোলিথিকের ক্ষেত্রেও সেম, বুঝবেন আঁকবেন সবই। মনোলিথিক আঁকার তেমন কিছু নাই, রাদার দেন জাস্ট হচ্ছে লোড ব্যালেন্সিংটা ছাড়া, ঠিক আছে। যদি এখন লোড ব্যালেন্সিং দিয়ে ড্র করতে বলে ড্র করবেন। লোড ব্যালেন্সিং দিয়ে কিভাবে ড্র করতে সেটা তো জানেন না। এই যে এখানে একটা ছোট্ট একটা মাইক্রো সার্ভিস মনোলিথিক আছে, লোড ব্যালেন্সিং দিয়ে ক্লায়েন্ট আসতেছে, যে কোনটা ক্লায়েন্ট আসবে লোড ব্যালেন্সের ভিতর দিয়ে যায়, ওই মাল্টিপল সার্ভারের ভিতরে ইনফরমেশন যাবে, একটা সিঙ্গেল ডেটাবেস থাকতেছে। এই মানে এটা আপনি সুন্দর করে রাখবেন। ভালো মতো পড়েন, গল্প কম লিখবো আমরা, গুরুত্বপূর্ণ কথা বেশি লিখবো, আর প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গিয়ে চ্যাট জিপিটি ইউজ করেন, ওর থেকে সিনারিও নেন, সিনারিওর অ্যান্সারটা ওর কাছ থেকে নেন, এক্সাম্পলিফাই নিতে পারেন, কিছু এক্সাম্পল আমিও দিয়ে রাখছি, আপনিও প্রিপারেশনের জন্য আর কিছু নিতে পারেন। রাইটিং প্যাটার্ন নিয়ে যারা প্রবলেম ফেস করেন, আই গেস সেখানে আপনারা চ্যাট জিপিটি আপনাকে খুব ভালো হেল্প করতে পারে। চ্যাট জিপিটি কেন বলতেছি, যে কোনো এআই টুলই আপনাকে হেল্প করতে পারে যে কিভাবে আপনি আপনার রাইট আপের হয়তো বা রিডেবিলিটি বাড়াইতে পারেন। আমি একটা ফর্ম দিয়েছি সবাইকে, এইখানে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিবেন, এই অ্যাটেন্ডেন্সটা আপনাকে হেল্প করবে আপনার অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে। এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন সবাই, and with that I think we can call it a day. আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে। স্যার আপনি তো প্র্যাকটিসের কথা বললেন, সো স্যার ওই যে আমাদের কুইজের কোশ্চেনের পিডিএফ গুলো যদি একটু শেয়ার করে দিতেন। কুইজের কোশ্চেনের পিডিএফ এর শেয়ার, আচ্ছা খুবই ডিফিকাল্ট কোশ্চেন করে ফেলছি, 4টা সেকশনে সব দিতে হবে না। কোনটা লাস্টেরটা, মানে মিডের গুলো দেওয়ার তার কোনো দরকার নেই। না স্যার মিড না, ওই মনোলিথিক মাইক্রো সার্ভিস আর এটিএম ইভ্যালুয়েশন, এই ওগুলো তো চারটা কোশ্চেন তোমাদের সবাই দিয়ে দিছি না, এটিএম এরটা দেইনি, এটিএম এরটা শেয়ার করতে পারি। আচ্ছা মানে স্যার একটু স্যার দিয়ে দিন। কোশ্চেন তো তোমরা নিয়েই নিছো, শুধু এটিএম এর কোশ্চেনটা আমি রাইখা দিছি, ওইটা স্যার এটিএম এর মনে হয় ওইটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটিএম এরটা রাইখা দিছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।